হ্যাঁ সবাই আমরা আমাদের আজকের ব্যাচ থ্রির অষ্টম দিনের আলোচনাটা স্টার্ট করছি। অষ্টম দিনের আলোচনাটা আমরা এগিয়ে নিব। লাস্ট ডেতে জাস্ট দুটো ফাইল হাইপারলিংক করার মাধ্যমে আমি শেষ করেছিলাম। আজকে আমি ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা দেখানোর চেষ্টা করব। কিভাবে একটা ফর্ম তৈরি হয়, HTML দিয়ে একটা ফর্ম কিভাবে তৈরি হয়, দেন আমরা CSS এর বেসিক বিষয়গুলো আজকে স্টার্ট করবো ইনশাল্লাহ। তো আমরা যেটা করে নিব আর কি, যে গত দিনের কোডটা আমরা ডে 7 থেকে কপি করে ডে 8 এ নিয়ে নিব। ঠিক আছে, গত দিনের কোডটাকে আমি ডে 7 থেকে কপি করে এখানে ডে 7টা আছে, আমি আগে ডে 8টা রেডি করে নিই। আচ্ছা, আমার যে কোডগুলো আছে এটার উপরেই কাজ শুরু করি। একেবারে হয়েছে না এটা? গুড। এখন আমরা যদি দেখি যে কি অবস্থায় আছি, পাবলিক HTML ডে 8, আমাদের দুইটা ফাইল ছিল তাই না? রোববারে একটা অ্যাসাইনমেন্ট আছে তাই তো, আমরা সবাই জানি 5টা। আচ্ছা, ডিজাইন আপনাদের মতো করে করবেন। হ্যাঁ, লেআউট স্ট্রাকচারটা একেবারে আপনার উপরেই নির্ভর করবে, আপনি আপনার মতো করে বানাবেন, না CSS ইউজ করা যাবে না। হ্যাঁ, সাইন ইনে টাইটেল এরর দেখাচ্ছে। রিপন আচ্ছা, এবার একটু আমরা দেখি যে আমার টার্গেটটা হচ্ছে আজকে আমি একটা ছোট ফর্ম কিভাবে বানাতে হয় সেটা একটু দেখাবো, এবং ফর্মের মধ্যে মিনিমাম কি কি থাকবে, রাইট? নর্মালি আপনারা যখন কোথাও কোনো সাইটে যান, ডেফিনেটলি কি ওই সাইটে গেলে যদি ডাইনামিক সাইট হয়, অ্যাক্সেস করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় না সাইটগুলোতে। লাইক আপনি এই সাইটটাতেই রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, যদি আমি সাইন ইন অবস্থায় আছি, সাইন ইন একটা ট্যাবে আমি সাইন ইন অবস্থায় আছি, একটু খেয়াল করেন ডাইনামিক অ্যাপ্লিকেশন গুলোতে কি হয়, আমি যদি আরেকটা ট্যাবেও সাইন ইন করার চেষ্টা করি দরকার পড়বে না, আমাকে সরাসরি লগ ইন করিয়ে নেবে, কারণ একই ব্রাউজারের ভিন্ন ট্যাবে অলরেডি আমি লগড ইন অবস্থায় আছি। আচ্ছা, আমি লগ আউট করছি। আচ্ছা, সো এইবার যদি আমি সাইন ইন করতে যাই, দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। হ্যালো 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 হ্যালো, এখানে একটা ফর্ম দেখা যাচ্ছে না, একটু খেয়াল করেন। এই ফর্মটার মধ্যে ইনপুট বক্স আছে, পাসওয়ার্ড বক্স আছে, ইমেল বক্স আছে, ড্রপ ডাউন লিস্ট আছে, রাইট? ক্যাপচা। হ্যালো হ্যালো, হ্যাঁ জি জি, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করি। হ্যালো, জি জি, আমি যেটা বলছিলাম যে আমাদের তো ফার্স্ট ব্যাচ। আচ্ছা, সো ফর্ম বিভিন্ন রকমের হতে, ফর্মের এলিমেন্ট গুলো বিভিন্ন রকমের হতে পারে, বাট এর বাইরেও আরো বেশ কিছু এলিমেন্ট রয়েছে।
তো আমরা একটা ছোট ফর্ম বানাতে গেলে শুরুতে এই ফাইলটাই লাইক আমি about us ফাইলটাকেই আমি সেভ অ্যাজ করে নিচ্ছি। সেভ অ্যাজ করে ফাইলের নামটাকে আমি চেঞ্জ করে ফেলছি লাইক সাইন আপ। ঠিক আছে, সাইন আপ HTML। টাইটেলটা চেঞ্জ করি, তারপরে হচ্ছে ভেতরের যে কন্টেন্ট গুলো সেই কন্টেন্ট গুলো আমরা একটু চেঞ্জ করতে পারি। এটাকে আমরা বলছি সাইন আপ। ওকে, সো আমাদের অ্যাডিশনাল জব একটু বেড়ে গেল যে লিংকের কাজটা আবার আপডেট করতে হবে, তাই কি না? যে আমাকে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়ার জন্য আমি জাস্ট একটা লিংক তৈরি করে ফেলি নতুন করে। এইবার যদি আমি সাইন আপে ক্লিক করি, আমি সাইন আপে ক্লিক করলে কোথায় যাব? signup.html ফাইলটাতে যাব। আর এই তিনটা লাইন আমাকে কপি করে কোথায় নিতে হবে একটু খেয়াল করেন। আমি যেহেতু শুধুমাত্র ইন্ডেক্সে করেছি, ইন্ডেক্সেই শুধু তিনটা লিঙ্ক দেখা যাবে, হোম, অ্যাবাউট আস আর সাইন আপ। আবার সাইন আপে গেলে কিন্তু শুধু হোম আর অ্যাবাউট আসকে পাচ্ছি, আবার অ্যাবাউট আসে যদি যাই সেখানেও হোম আর অ্যাবাউট আসকে পাচ্ছি। সো এখানে একটু আপডেট করতে হবে আমাকে আমার সাইন আপ ফাইলটা এবং অ্যাবাউট আস ফাইলটাতেও মেনু যেটা কপি করেছি ইন্ডেক্স থেকে সেটা এখানে আমি রিপ্লেস করে দিব। তো যতবার আমাদের মেনুর সংখ্যা বাড়বে ততবার কিন্তু সবগুলো জায়গাতে রিপ্লেস করতে হবে, আদারওয়াইজ মিস করবেন কোনো একটা কেস, রাইট? এখন আমি যে কোনো জায়গা থেকেই আমার সাইন আপ পেজে যেতে পারি। আমি যে কোনো জায়গা থেকে একটু খেয়াল করেন, আমি সাইন আপ পেজে যেতে পারি। ঠিক আছে, এখন সাইন আপে এসে আমার টার্গেটটা কি? সাইন আপে এসে আমার যে টার্গেটটা সেটা হচ্ছে যে আমরা একটা ফর্ম তৈরি করব। সাইন আপ ফর্মের জন্য আমরা এর ভেতরের জায়গাটাকে বেছে নিয়েছি। ফর্মটা একটু খেয়াল করি, যদি এখানে যদি দেখি ফর্মটা একটু খেয়াল করেন, একেবারে গোছান, অ্যালাইন, রাইট? একদম স্ট্রাকচার অনুযায়ী আছে, এলোমেলো নেই, একটা পিক্সেলও এদিক সেদিক নেই, রাইট? সো গুছিয়ে আপনাকে ফর্মটা বানাতে হবে। আর যদি এ ধরনের কোনো স্ট্রাকচার আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয় সেক্ষেত্রে আপনি সিএসএস দিয়ে অথবা HTML দিয়ে যদি হয় সেক্ষেত্রে টেবিল ইউজ করে আপনাকে এই কাজটা করতে হবে, রাইট? টেবিল ইউজ করে এই কাজটা আপনাকে করতে হবে। সো আমরা টেবিলের ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। টিআর এ যাচ্ছি, এরপর টেবিল ডেটাতে আসি। সো বেসিক্যালি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছুই আসে না, রাইট? না আসার কারণ আমি টেবিলের ভেতরে কিন্তু কোনো বর্ডার এবং অ্যালাইন সেন্টার সেট করি নাই। এখন বর্ডার এসেছে, অ্যালাইন সেন্টার হয়েছে। আমি উইথ বলছি 70%, হাইট বলছি, হাইটটা বেসিক্যালি আমি অটোই রাখছি। দেখেন 70% অবস্থায় এসেছে। ফার্স্ট টিডিতে আমি স্ট্রং ট্যাগ ইমপ্লিমেন্ট করে এখানে আমি বলছি নেম, আর ইনপুট বক্স বানানোর জন্য ইনপুট যার টাইপ, ফর্মের সবচেয়ে বড় এলিমেন্টের নাম হচ্ছে ইনপুট, ঠিক আছে? মেজর এলিমেন্ট হচ্ছে ফর্মের জন্য ইনপুট, সিলেক্ট, টেক্সট এরিয়া, রাইট, বাটন, এগুলো হচ্ছে মেজর। বাট ফর্মে নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, আপনারা টেক্সট বক্স দেখেন, রাইট, পাসওয়ার্ড বক্স দেখেন, ইমেল বক্স দেখেন, ইউআরএল বক্স দেখেন, ইমেজ বক্স দেখেন, কালার বক্স, ডেট বক্স, ফাইল বক্স, রাইট?
এরকম ইনপুটের ফাইলেরই আছে 22টা টাইপ, রাইট? ইনপুটের যে ফাইল, মানে এই যে ইনপুটের যে টাইপের কথা বলছি, এখানে টাইপ আছে 22, তার মানে 22 ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্ট রয়েছে ফর্মের, শুধু ইনপুট দিয়েই সেটা করা যায়। এক্সট্রা কি কি আছে? যে বড় একটা বক্স আপনারা দেখেন না, যে নাম্বার অফ লাইন টেক্সট আকারে আপনি ব্লগ লিখতে যাচ্ছেন, নিউজ দিতে যাচ্ছেন, তখন কি এরকম একটা ছোট্ট ইনপুট বক্সে হবে? বড় একটা বক্স লাগে না? এর জন্য দরকার পড়ে টেক্সট এরিয়া। ড্রপ ডাউন লিস্টের জন্য প্রয়োজন পড়ে সিলেক্ট অপশন। বাটন তৈরি করার জন্য বাটন ট্যাগ আছে, আবার ইনপুট দিয়েও বাটন তৈরি করা যায়। ওকে, সো আরো কিছু স্পেশাল এবং ছোট ছোট এলিমেন্ট রয়েছে, সেখানে আমরা যাব। টেক্সট ইনপুট বক্স বানানোর জন্য ইনপুটের টাইপ আমরা ইউজ করি টেক্সট। নেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? নেম যদি না দেওয়া হয় ফর্মে, ফর্ম আমরা কেন তৈরি করি? ক্লায়েন্টের ডাটা সার্ভারের কাছে পাঠানোর জন্য। ক্লিয়ার? সো নাম না থাকলে ক্লায়েন্টের ডাটা সার্ভারের কাছে যাবে না। ওকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি আপনি একটু বলেন। আচ্ছা, আপনি কালকে সকাল 9টায় ক্লাসে চলে আসুন। সামনের সপ্তাহে একটা পরীক্ষা আছে, ওখানে আপনাকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ, সকাল 9টায়। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। লাইক স্টুডেন্ট নেম, যা বলছিলাম, নেম যদি ফর্ম এলিমেন্টে না থাকে সেটা কোনো কাজেই আসবে না। নেম অ্যাট্রিবিউটটা অবশ্যই দিতে হবে ফর্ম এলিমেন্টে। আচ্ছা, দেন ক্লোজিং। ওকে, ফার্স্ট চেক যে কি হয়। নেম লেভেল এসেছে, যেটা আমরা স্ট্রং ট্যাগের মধ্যে দিয়েছি এবং এটা বোল্ড করে এসেছে এবং এখানে টাইপ করা যাচ্ছে। ওই যে ইনপুটের টাইপ টেক্সট দেওয়ার কারণে এখানে আমরা কিছু একটা টাইপ করতে পারছি। এখন এই ইনপুটের বক্সটাকে বড় করার জন্য সাইজ আমরা ইউজ করতে পারি, লাইক সাইজ 40। এখানে পিক্সেল বা আদার্স কোনো কিছু দেওয়ার দরকার নেই। খেয়াল করেছেন এটা বড় হচ্ছে। আবার এই যে লেভেলটা, সে কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। একে আমরা প্রয়োজনে ফিক্স করে দিতে পারি। আমি যদি বলি যে টোটালের উইথ নেবে সে লাইক 30%, আর 70% বক্সের জন্য রেখে দেবে, অথবা লাইক অ্যারাউন্ড 35% সে এই পাশের জন্য নেবে, বাকিটাকে সে ব্লক করে দেবে, রাইট? তার মানে কি এই কলামটা কখনোই 35% এর এপারে আর আসবে না, সো প্রপারলি অ্যালাইন্ড থাকবে, রাইট? আচ্ছা, নাও এখন এই রোটাকে আবারও রিপিট করি। কপি করে নিলাম, রাইট? সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট ডাউন কি প্রেস করে আমি পুরোটাকে একবারে কপি করে নিয়েছি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমরা নাম দেই, আমরা ইমেল অ্যাড্রেস দেই। ইমেল অ্যাড্রেস দেই, তাহলে এখানে নেমের ক্ষেত্রে কি হবে? ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস। আর টাইপটা তখন কি হবে? টাইপ হবে ইমেল। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। ইমেল অ্যাড্রেস এসেছে, এখন আমি ইমেলটা এখানে দিতে পারবো। আমি সরিয়ে নিলাম কার্সার। খেয়াল করেছেন কি হচ্ছে? একটা রেড মার্ক দেখাচ্ছে না? কেন? ইমেল অ্যাড্রেস এটা হয় নাই, রাইট? রুলস যেটা ইমেলের যে রুলস, সেটা সে ভায়োলেট করেছে। তো নেমের জন্য কিন্তু কোনো প্রবলেম নাই, আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। বাট ইমেল অ্যাড্রেস হতে হলে মিনিমাম এরকম একটা কিছু লাগবে, @ তারপরে কিছু একটা, রাইট? তো আদারওয়াইজ এটা ইমেল হবে না। এখন সেটা ঠিক আছে, গুড। আরেকবার নিচ্ছি আরেকটা বক্স, ইনপুট বক্স। এবারও ইনপুটের টাইপ নিয়েই কথা বলবো। এবার চাচ্ছি পাসওয়ার্ড। ইনপুটের টাইপটা কি হবে? ইনপুটের টাইপ হবে পাসওয়ার্ড। সো লেটস চেক যে এবার কি হয়। নতুন একটা বক্স এসেছে, এখানে যখন আমি কোনো কিছু টাইপ করতে যাচ্ছি সেটা হাইড হয়ে যাচ্ছে, রাইট? ইনপুটের টাইপ পাসওয়ার্ড দেওয়াতে সেটা হাইড হচ্ছে।
আমি তিনটা ইনপুট বক্স নিয়েছি, সবাইকে দেখতে একই রকমই মনে হচ্ছে, বাট তিনটার বিহেভিয়ার তিন রকম। প্রথমটা টাইপ টেক্সট, যেটা ম্যাক্সিমাম কেসে ইউজ করা হয়ে থাকে। ম্যাক্সিমাম কেসে আমরা কাকে ইউজ করি? টেক্সট কে। কোন ডেটা নিতে হবে? টেক্সট। আচ্ছা, ইমেলের জন্য ইমেল, আর পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড। আচ্ছা, দেন সিমিলার কাইন্ডের ডাটা আমি যদি নিতে চাই, লাইক মোবাইল নাম্বার, সো নেমটা কি হবে? মোবাইল আন্ডারস্কোর নাম্বার। এখানে কি আসবে? নাম্বার, রাইট? এখানে নাম্বার পুট করতে হবে। মোবাইল নাম্বারের মধ্যে তো আর কোনো স্ট্রিং নেই। প্রবলেম নেই, টেল ইউজ করলে প্রবলেম নেই, বাট যে ইনপুট বক্স থেকে সলিড ইন্টিজার যাবে এবং ওইটা প্রোগ্রামিং এর সময় ইন্টিজার ভ্যালু হিসেবেই আমি চাচ্ছি, তখন এটা নাম্বার ইউজ করতে হবে। আর ফর্মে টেলিফোন নাম্বার, ফোন নাম্বার, এক্ষেত্রে আপনি টেল ইউজ করতে পারেন। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টেলের যে সবগুলো ব্রাউজার এটা সাপোর্ট নাও করতে পারে, বাট নাম্বার ম্যাক্সিমাম ব্রাউজার সেটা সাপোর্ট করবে। নিচে চলে আসে নাম্বার। কোন কোন ব্রাউজার দেখায়, কোন ব্রাউজার দেখায় না, রাইট? আপ ডাউনের এটা কোন ব্রাউজার দেখায়, কোন ব্রাউজার দেখায় না। একটু খেয়াল করেন, এর সাইজ কিন্তু নাই, খেয়াল করেছেন? টেক্সট আকারে আপনি যা দেবেন তাই, রাইট? টেক্সট আকারে যাবে। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে এখানে যে সাইজ অ্যাট্রিবিউট, এটা থাকাতে এরর দেখাচ্ছে, রাইট? অ্যাট্রিবিউট সাইজ নট অ্যালাউড অন এলিমেন্ট ইনপুট, যার টাইপ হচ্ছে নাম্বার, রাইট? এররটা চলে গেছে। তাহলে একে যদি এই সাইজে নিতে চাই কি করতে হবে? সিএসএস ছাড়া অন্য কোনো ওয়ে নেই, রাইট? সিএসএস দিয়ে আপনাকে এই লেভেলে নিতে হবে। আচ্ছা, মোবাইল নাম্বার আমরা দেখলাম। এর পরের এলিমেন্টে আমরা দেখার চেষ্টা করি। DOB, ডেট অফ বার্থ। এর জন্য আমরা নর্মালি ইউজ করে থাকি ডেট। বাট এখানে কথা আছে, প্রফেশনাল ওয়েবে এখনো ডেট যে অ্যাট্রিবিউট ভ্যালু, সেটাকে ঠিক ফোকাস করে এটাকে ইউজ করা হচ্ছে না, কারণ দু একটা ব্রাউজার এটা সাপোর্ট করছে, আর মেজর কিছু ব্রাউজার এটা আবার সাপোর্ট করছে না। ডেট এটা HTML5 এর অ্যাট্রিবিউট। এখানে যে অ্যাট্রিবিউট গুলো আমরা দেখছি, যে 22টা অ্যাট্রিবিউট রয়েছে, তার মধ্যে পুরনো অ্যাট্রিবিউট এবং নতুন অ্যাট্রিবিউট মিলিয়ে আর কি। সো আমি যদি এখানে ধরি নো সাজেশন, কোথায় ম্যাচ হলো? হ্যাঁ, কোথায় যেন মিস্টেক আছে। এই যে বাটন, চেক বক্স, এই দুটো পুরনো। আমি পুরনো গুলো বলছি, নতুন গুলো অটোমেটিক আলাদা হয়ে যাবে, রাইট? পুরনো কি কি ছিল? পুরনো 11টা ছিল। বাটন, চেক বক্স, ফাইল, হিডেন, ইমেজ। বাটন, চেক বক্স, ফাইল, হিডেন, ইমেজ, রেডিও, সাবমিট, টেক্সট, আরো আছে, একটু খেয়াল করেন। আবার রিপিট করছি, বাটন, চেক বক্স, ফাইল, বাটন, চেক বক্স, ফাইল, হিডেন ইমেজ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, রিসেট, সাবমিট। এই 11টা হচ্ছে টেক্সট, 12টা বেসিক্যালি। এই 12টা হচ্ছে পুরনো। বাকি কালার, ডেট, ডেট টাইম লোকাল, ইমেল,
month, source, tell, time, URL, week, এই 11টা হচ্ছে নতুন, রাইট? এই পরের যে 11টার কথা বলেছি, এই 11টার মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যা কোনো ব্রাউজারেই এখনো সাপোর্ট করে না। এর মধ্যে টাইম অন্যতম, দেওয়া আছে বাট কোনো ব্রাউজারই এখনো সাপোর্ট করে না। ডেট, এরকমই একটা ডেট, কালার, কিছু ব্রাউজার সাপোর্ট করে, কিছু ব্রাউজার সাপোর্ট করে না, রাইট? বাট ওই যে 12টার কথা বললাম না পুরনো, জেনারেল সব ব্রাউজারই সাপোর্ট করে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি যখন ডেট দিলাম, ডেট আমাদের অত্যন্ত জনপ্রিয় একটা ব্রাউজার মোজিলা, যেখানে প্রায় অর্ধেক ইউজার আছে, লাইক অ্যারাউন্ড 40% ইউজার এখানে আছে 100%-এর, সেখানেই এটা সাপোর্ট করছে না, রাইট? একইভাবে যদি আমি এই এক্সাম্পলটাকে আমার ক্রম ব্রাউজারে রান করাই, একটু খেয়াল করেন, সবাই সবাই একটু খেয়াল করেন। সুন্দর করে ডেট পিকারটা কিন্তু চলে আসছে। তো প্রবলেমটা কোথায়? ব্রাউজারের ভার্সনে, ব্রাউজার টু ব্রাউজার এটা ভ্যারি করে। তো আমি চাইলেও ডেট অ্যাট্রিবিউট ভ্যালুটা ইন জেনারেল কেসে এখনো ইউজ করতে পারি না, বাট শিখে রাখতে পারি। তাহলে প্রফেশনাল ওয়েবে কি করা হয়? জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি ইউজ করা হয় পিকার দেওয়ার জন্য। ডিসঅ্যাডভান্টেজ আছে, পেজকে স্লো করে, বাট HTML দিয়ে হলে এটা অনেক ফাস্টার হতো। ঠিক আছে, হয়তো কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যে এই ডেটটা হয়তো সকল ব্রাউজারেই সাপোর্ট করছে। এবার অনেক সময় দেখা যায় যে এটা বেসিক্যালি এই ফিচারটা, কালারের যে ফিচারটা, আমরা বেসিক্যালি অনেক ডাইনামিক সাইট যখন তৈরি করি তখন রিকোয়ারমেন্ট হিসেবে ঠিক এরকম কিছু থাকে যে সাইট অ্যাডমিন তার ফ্রন্ট এন্ডের কিছু কিছু কালার অ্যাডমিন থেকে কন্ট্রোল করতে পারবে, লাইক সে ব্যাকগ্রাউন্ডের কালার, তার বডির কালার, তার টেক্সটের কালার ডাইনামিক চাচ্ছে, সে কাস্টম করতে পারবে, অ্যাডমিন থেকে বসে বসে সেটাকে কাস্টম করতে পারবে। সো আমি তাকে ওই ফর্মের মধ্যে তখন, সে তো কালার কোড সেভাবে চিনবে না, চিনবে কি? কালার কোড দিয়ে যদি আমি বলি যে না এটা একটা টেক্সট বক্স দিচ্ছি, তুমি কালার কোড ফটোশপ থেকে দেখে সে কোড বসিয়ে দাও, হবে? সে কিন্তু বুঝবেই না, কারণ সে ইউজার, রাইট? ইউজাররা তো সবকিছু বোঝে না। তাকে আমরা একটা অপশন দিয়ে দিতে পারি যে কালার চুজার, রাইট? সে কালার চুজ করবে, তারপর তার পছন্দের কালারটা সিলেক্ট করবে। হিডেনে ভ্যালু হিসেবে যাবে কি কালারের হেক্সাডেসিমেল কোড, 6 ডিজিটের একটা কোড সার্ভারের কাছে যাবে। সিএসএস কিন্তু ওই কালার কোড চিনতে পারে, সো ডেটাবেস থেকে তুলে আমি সিএসএস এর কাছে দিয়ে দিলে সে ওই কালারটা বানিয়ে দেবে। বুঝতে পেরেছেন? সো এইটাও আবার সকল ব্রাউজার সাপোর্ট করে না। দুইটা করে, তার মানে 80-85% করে, রাইট? এবার চেক করে দেখতে হবে যে আই ব্রাউজার করে কিনা, যদি করে তাহলে এটাকে আমি ইউজ করতে পারি, আদারওয়াইজ আমাকে ভিন্ন ভাবে এটা করতে হবে জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে। ঠিক আছে? আচ্ছা, নাও এবার আমি আসি ফর্মের আলাদা আরেকটা এলিমেন্ট নিয়ে। ইমেজ আপলোড, স্টুডেন্ট
document image ফাইল টাইপটা দিয়েছি কি ফাইল এটা বেসিক্যালি ফরম্যাট টাইপ ফাইল রাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ফাইল আপলোড করতে গেলে আপনার এটা লাগবেই রাইট আর এখনকার দিনে যদি ফাইল আপলোড করতে নাই দেয় তাহলে সেটা অ্যাপ্লিকেশন হলো নাকি ওয়েবসাইট হলো নাকি হ্যাঁ এটা কি কিছুই না রাইট আচ্ছা সো ফাইলটা যদি আমরা দেখি ফাইল দিয়ে কি আসে ব্রাউজ অপশন আসছে এক একটা ব্রাউজারের চেহারা এক এক রকম বাট কাজ কি সেম এটা এখানে এরকম দেখা যাচ্ছে আমি যদি এখানে যাই সেখানে আবার একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে একটু সব হ্যাঁ ইমেজও ফাইল তো আমি চুজ ফাইলে ক্লিক করলে আমি সিলেক্ট করে সেটাকে আপ করার ব্যবস্থা করতে পারবো এটা অ্যাকচুয়ালি ফিচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে এটাকে আপ করতে গেলে বাট HTML এর মাধ্যমেই আপনাকে কিন্তু ব্রাউজ অপশনটা তৈরি করতে হবে সো আমরা এখন পর্যন্ত যা যা দেখেছি এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তার মধ্যে আছে আমরা ইনপুট বক্স নরমাল ইমেল অ্যাড্রেস দিতে দেখেছি আমরা পাসওয়ার্ড দিতে দেখেছি নাম্বার কিভাবে আনতে হয় দেখেছি ডেট দিয়ে ক্যালেন্ডার কিভাবে আনতে হয় সেটা দেখলাম কালার পিকার দেখলাম ফাইল পিকার দেখলাম রাইট ইনপুটের টাইপ ফাইল আমরা দেখেছি আরো কিছু বিষয় আছে রেডিও বাটন চেক বক্স টেক্সট এরিয়া ড্রপ ডাউন লিস্ট বাটন এগুলো আমরা দেখবো বাট এখন জাস্ট 5 to 8 মিনিটস আমরা কি আমার সাথে সাথে করেছি সবাই যদি সাথে সাথে করি গুড না করলে একবার করতে হবে কারা কারা করি না একটু হাত উঠাই ছেড়ে ফেলেন 5 মিনিট আপনি করেছেন গুড ওই অ্যাসাইনমেন্টটা কিন্তু ড্রপ বক্সে চলে যাবে LICT ড্রপ বক্সে ঠিক আছে ফোল্ডারের নামটা অবশ্যই আপনার নাম হবে আপনারা যেভাবে আপলোড করবেন আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ফোল্ডারের নামটা আপনার নাম হবে গ্রুপে আপলোড করে দেবেন ওটা আমরা লোকালি দেখব একবার করে এবং ওই ডাউনলোড ফাইলটা আগে আমরা ডাউনলোড করে নেব সাইট থেকে এবং একবারে আপনাদের ডাটাগুলো সব LICT এর যে ড্রপ বক্স আছে সেখানে পাঠিয়ে দিব as a assignment ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসেবে আচ্ছা আই হোপ যে আমরা ছোট ছোট করে এগিয়েছি এবং বেসিক এই এতটুকু যে প্র্যাকটিসটা সেটা আমরা করতে পেরেছি নাও এখন আমি সিটি কান্ট্রি দেওয়ার ব্যবস্থা করি আমি আবার আরেকটা রো কলাম নিয়ে নেই সিটি এটা বেসিক্যালি লিখতে হয় হ্যাঁ অনেক জায়গাতেই সিটি লিখতে হয় সো এটা কি হবে টেক্সট ঠিক আছে আরেকটা ইনপুটের টাইপ আছে মনে করেন যে লাইক আইডি হ্যাঁ কারো আইডি আমি এটা এডিট করতে যাব বাট আইডিটা আমি দেখাতে চাচ্ছি না তো সেক্ষেত্রে ইউজ করতে হয় হিডেন সো টেক্সট এটা ডিসপ্লে করে ইনপুট দেয়া যায় টাইপ করা যায় তার মধ্যে বাট হিডেন করা হলে সেটার পেজ থেকে দেখা যায় না এখানে কিন্তু দুইটা ইনপুট বক্স আছে একটা হচ্ছে টেক্সট যেখানে আমি টাইপ করতে পারছি এক্স্যাক্টলি তার নিচেই আরেকটা ফিল্ড আছে আইডি যার ইনপুটের টাইপ কি হিডেন হিডেনটাকে কিন্তু দেখা যাচ্ছে না তাই কি না গুড আরেকটা জায়গায় একটু বলবো যে মনে করেন যে আমি যদি অনেক সময় দেখা যায় না যে এই লেভেলগুলো থাকে না এখন ম্যাক্সিমাম সাইটেই আমরা এটা দেখতে পাই লাইক আমি যদি এই সাইটটাতেই দেখি এখানে কিন্তু লেফট সাইডে কোনো লেভেল নেই লেখাগুলো কোথায় আছে ইনপুট বক্সের মধ্যে টাইপ করছেন চলে যাচ্ছে এটাকে নরমালি আমরা প্লেস হোল্ডার বলি ঠিক আছে সো আপনারা যদি ওই কাজটা করতে চান প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট আছে যার ভ্যালুর মধ্যে যদি কিছু লিখে দেন your city name দেখেন এভাবে আমি কিন্তু লিখে দিলাম প্লেস হোল্ডারে লোড দেই খেয়াল করেছেন
এটা হচ্ছে আমার এই ভ্যালুটা একটু বাড়িয়ে দেই সাইজটা সাইজ কত দিব লাইক 40 খেয়াল করেছেন না প্লিজ এন্টার ইওর সিটি নেম আমি টাইপ করতে যাচ্ছি সেটা কিন্তু চলে যাচ্ছে সো প্লেস হোল্ডার আমরা ইউজ করতে পারি সো এখন আরো একটা ইনপুট বক্সে যাচ্ছি আমি বলছি যে না এবার আমি কান্ট্রি নিব কান্ট্রিটা ড্রপ ডাউন লিস্টে দেয়া হয় তার মানে আমরা ইনপুট দিয়ে কিন্তু ড্রপ ডাউন বানাতে পারবো না রাইট ড্রপ ডাউন বানাতে গেলে সিলেক্ট এর ভেতরে আমাকে লিখতে হবে অপশন তার মানে ড্রপ ডাউনের জন্য একটা ট্যাগ দিয়ে কখনোই কাজ সারা যাবে না রাইট তো সিলেক্ট দেন অপশন খেয়াল করেছেন আমার একটা অপশন এসেছে ডটেড তো এটা যদি আমি আরো অপশন অ্যাড করি মনে করেন এখানে আমি বলছি সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ ইউনাইটেড স্টেট কানাডা চেক করি আমার ড্রপ ডাউনে বাকি অপশনগুলো দেখাচ্ছে তার মানে আপনি যত অপশন অ্যাড করবেন তত অপশনই দেখাবে কান্ট্রি আছে কতগুলো টোটাল কান্ট্রির সংখ্যা কতগুলো হ্যাঁ পরাধীন অন্য দেশের আন্ডারে কিন্তু ওরা যেমন হংকং চীনের আন্ডারে কিন্তু ওরা সার্বভৌমত্ব কোনো কিছু করতে গেলে চীনের সরকার পায় না এটাকে উপনিবেশ বলে হ্যাঁ কিন্তু দেশের তালিকায় কিন্তু হংকং আচ্ছা আমি দেশের তালিকাটাই চেয়েছি এটা বহু পুরনো 239 239 আচ্ছা সো আপডেট করবেন কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন আচ্ছা এখন এই যে এত একটা লম্বা বড় লিস্ট 239টা লাইনের তো কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট যদি বানাতে হয় আমাদের কিন্তু বানাতে হবে অপশন দিতে হবে কতগুলো 239টা শর্টকাট নেই শর্টকাট আছে এর জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে আপনি অপশনগুলো প্রোগ্রামিং করে যখন বানাবেন তখন অ্যারে আপনাকে ঠিকই বানাতে হবে কান্ট্রির লুপ চালিয়ে আপনাকে ওটা বানিয়ে রাখতে হবে লাইক ওখানে হয়তো আপনার 250 লাইনের কোড লাগবে বাট যদি আমার এই কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট আমার প্রজেক্টে 10 জায়গায় ইউজ হয় যদি প্রত্যেকবারই 250 লাইনের এই ড্রপ ডাউন বানাই তাহলে কত হবে 2500 লাইন ইউজ হবে আর আমি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে 250 লাইন কোড তৈরি করে রাখি সেটাকে আমি 10 বার ইউজ করতে পারবো তাই না তখন 260 লাইনেই সবকিছু সমাধান ওকে আচ্ছা সো ড্রপ ডাউন অপশনটা আমরা একটু দেখলাম এর পরের যে টাস্কটা সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখে থাকি যে পোস্টের ক্ষেত্রে অথবা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা টেক্সট এরিয়া ইউজ করে থাকি ঠিক আছে টেক্সট এরিয়া আর কি
টেক্সট এরিয়া যখন আমি বসিয়েছি একটু খেয়াল করেন কি হয়। এটা সাধারণত যে কোনো ইনপুটের বক্সের চাইতে একটু মোটাসোটা হয়েছে, রাইট? হাইটটা বেশি, একাধিক লাইন আমি এখানে লিখতে পারি। এবার টেনে বড় ছোট করা যায়, রাইট? একে আচ্ছা, বাট লোড দিলে সে আগের অবস্থায় ফেরত যায়। এখন এই জায়গাটাতে যদি একে কন্ট্রোল করতে হয়, এর নেমটা ম্যান্ডেটরি। নেমটা আমি যদি বলি অ্যাড্রেস, রোজ like 4, columns like 30. So row 4 মানে কি এর হাইটটা আরো বাড়বে, কলাম 40 মানে কি উইডথটা আরো বাড়বে। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি বড় ছোট করতে চাই, রো আর কলাম দিয়ে আমি বড় ছোট করতে পারি। ইনপুট বক্স গুলোতে যেমন সাইজ দিতে হয়, আর টেক্সট এরিয়াতে রো কলাম সাইজ বাড়াতে হয়। টেক্সট এরিয়া একটাই, হয়তো আপনার মেমোরি থেকে আরেকটা পাচ্ছে, যে কোনো একটা পিক করেন। আচ্ছা, আমরা টেক্সট এরিয়াটা দেখলাম, এটা একটু ডিফারেন্ট এবং স্পেশাল। মানে টেক্সট এরিয়া দিয়ে জাস্ট একটাই হয় ইনপুট এলিমেন্ট। আচ্ছা, অ্যাড্রেসের পর আমি আবার ফেরত আসি জেন্ডার, আবার আমি ইনপুটে ফেরত আসি। ইনপুট টাইপ এবার কি হবে? ইনপুটের টাইপ হবে রেডিও, রাইট? ইনপুটের টাইপ রেডিও, নেম হচ্ছে আমার জেন্ডার। এখন এখানে দুইটা অপশন আমরা দিতে চাচ্ছি, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। রেডিও বাটনটা যদি আমরা দেখি, আমাদের রেডিও বাটনটা এসেছে, রাইট? মেল এবং ফিমেল আসে। এটাকে গ্রুপ করা বলে। একটু খেয়াল করেন, ইচ্ছে করেই দুইটা ইনপুটের রেডিও বাটনের নামই কি দেওয়া হয়েছে? জেন্ডার। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু তার বিহেভিয়ারাল চেঞ্জ চলে আসবে। রেডিও বাটন অলওয়েজ একটাই সিলেক্ট করা যায়, এটাই রুলস, রাইট? বাট এখন আমি দুইটাই সিলেক্ট করতে পারছি, রাইট? এটা কিন্তু রুলস এর বাইরে। সো যদি একই গ্রুপের আন্ডারে থাকতে হয়, যদি আমি এখানে বলি 5টা রেডিও বাটন দিব, 5টা রেডিও বাটনের নামই কি হবে? সেম। ওকে, নাইস। ভ্যালু, এখানে কিন্তু আমি কোনো ভ্যালু দিতে পারছি না, খেয়াল করেছেন? ড্রপ ডাউন লিস্টেও কি আমি ভ্যালু লিখতে পারছি? জাস্ট সিলেক্ট করতে পারছি। একটু ড্রপ ডাউন লিস্টে যায়, এই দুইটা কেস একটু ডিফারেন্ট। যেখানে কিন্তু আমি সিলেক্ট করতে পারছি, আমি লিখতে পারছি না। তার মানে কি এখানেও ভ্যালু টাইপ করে আমাকে দিতে হবে কোডের মধ্যে। এখানেও আমি এখানে সিলেক্ট করতেই পারছি, রাইট? চেঞ্জ হয় নাই, সেভ হয় নাই। আচ্ছা, সো যে জায়গাগুলোতে আমি টাইপ করতে পারি না সেই জায়গাগুলোতে আগে থেকেই ভ্যালু অ্যাসাইন করে দিতে হয়। যেমন রেডিও বাটন মেল ফিমেল, আমি যদি মেল সিলেক্ট করি তাহলে ভ্যালু সার্ভারে যাবে কি? মেল। ফিমেল সিলেক্ট করলে ভ্যালু সার্ভারে যাবে কি? ফিমেল। সো এর জন্য এখানে ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে আমি যেভাবে দিতে চাচ্ছি, লিখা দেখাচ্ছে মেল ক্যাপিটাল এম ক্যাপিটাল, আমি পাঠাচ্ছি ডেটাবেসে মেল স্মল। ফর এক্সাম্পল আমি ইভেন লাইক 1 2 3 ও দিয়ে রাখতে পারি। বাট সবসময় প্রোগ্রামিং এর সময় যেটা করতে বলা হয়, মিনিংফুল নেম পুট করতে, যাতে আপনি পড়ে বুঝতে পারেন, অন্যও পড়ে আপনার কোডটা বুঝতে পারে, রাইট? মনে করেন মেইল, আমি যখন ডেটাবেসে রাখতে যাব 4টা ক্যারেক্টার 4টা বাইট জায়গা দখল করবে ডেটাবেসে। যদি প্রোগ্রামার মনে করে যে না আমি তো কোড লিখছি, আমি এটাকে যদি জায়গাটা বাঁচাতে চাই, আমি লাইক মেলকে 1 দেই, ফিমেলকে 2 দেই, ওকে? তাহলে 1 ইন্টিজার মিন্স 2 বাইট, রাইট? 1 আর 2 কি 1 ইন্টিজার না? 1 ইন্টিজারই তো, 1 নাম্বার, 1 সিঙ্গেল নাম্বার, রাইট? আর কি, সো যদি আমি বলি যে ইন্টিজার 1, দ্যাট মিন্স আমি 0 to 9 পর্যন্ত ভ্যালু রাখতে পারবো।
ইন্টিজার 2 যদি বলি তাহলে 0 to 99 পর্যন্ত নাম্বার আমি রাখতে পারবো। ইন্টিজার 3 0 to 999 পর্যন্ত রাখতে পারবো। সো ইন্টিজার 1 ডেটাবেসে 2 বাইট জায়গা নেয়। সো যদি ডেটাবেসকে বাঁচানোর জন্য সেটা রাখে 1 আর 2, মেল 1 ফিমেল 2, প্রবলেমটা কি হবে? জায়গা না হয় আমার বাঁচলো, বাট আমি যদি 2 দিন পরে ফেরত আসি 1 কার জন্য রেখেছে 2 কার জন্য রেখেছে, আমার নিজেরই অবস্থা খারাপ। আরেকজন যে প্রজেক্টের সঙ্গেই ছিল না সে কি বুঝবে? তাকে ট্র্যাক করে করে ডেটাবেসে ঢুকতে হবে, এটা রিডেবল হবে না, স্ট্যান্ডার্ড হবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? সো অলওয়েজ নেমটা দিতে হবে কি মিনিংফুল, ভ্যালু রাখতে হবে মিনিংফুল। সো আমি এভাবে রাখতে পারি ভ্যালু ফিমেল। ড্রপ ডাউন গুলোর ক্ষেত্রে ভ্যালু কিভাবে থাকে? বেসিক্যালি ড্রপ ডাউন গুলোর ক্ষেত্রে ভ্যালুও এই যে ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে রাখা হয়ে থাকে। অপশনের ভেতরে ঠিক এভাবে ভ্যালু গুলো রাখা হয়ে থাকে। প্রত্যেকটা কান্ট্রির ইউনিক কান্ট্রি কোড আছে, আছে না? ইউনিক কান্ট্রি কোড আছে, সেই কান্ট্রি কোডই ডেটাবেসের ভেতরে রেখে দেওয়া হয় এবং একটা কোড দিয়ে অনেক কিছু রিট্রিভ করা হয়। আচ্ছা, তাহলে যে দুইটা জায়গাতে আমরা ভ্যালু লিখতে পারছি না সেই দুইটা জায়গাতে কিভাবে ভ্যালু দিতে হয় সেটা আমরা জেনে গেলাম। রেডিও বাটনের ইমপ্লিমেন্টেশনও আমরা দেখলাম। এবার আরেকটা ইমপ্লিমেন্টেশন আমরা যদি যাই, যেটা নর্মালি দেখা যায় অনেক সময়, I agree, input type checkbox, নেমটা কি চেক, যে এখানে কি আসে, চেক বক্স আসে, রাইট? চেক বক্স আসে। সো একাধিক চেক বক্স দিলে ইনপুটের টাইপ চেক বক্স, এখানে নাম আপনি সেম রাখতে পারেন, নাম আপনি ডিফারেন্ট দিতে পারেন, বাট প্রোগ্রামিং এর সময় সেটা আপনাকে আপনার মতো করে ম্যানেজ করে নিতে হবে। তো এই ছিল হচ্ছে নর্মাল প্রসিজার যে আমরা কিভাবে একটা ফর্ম বানাবো। বাট এখানে যদি বাটন দিতে চাই, বাটন দিয়ে এই ভ্যালুটা আমি সার্ভার পর্যন্ত নিতে চাই, যদিও আমরা এখনো সার্ভার ল্যাঙ্গুয়েজ জানি না, তারপরেও কিন্তু একটা HTML এর মেজর ট্যাগ মিসিং, আমি এখনো সেটাকে ইন্ট্রোডিউস করি নাই। সো ওই ট্যাগটা কি? এই ফর্মটা মানে টোটালি এই পুরোটাই আমরা রেখে দিব কার আন্ডারে? এই টেবিলটাকে পুরোপুরি রেখে দিব HTML এর ইম্পর্টেন্ট ট্যাগ ফর্মের আন্ডারে। ফর্মের অ্যাকশন এটা ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট, আর মেথড সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট। মেথড না দিলে এটা গেট পাই, আর মেথড যদি আমরা দেই সেক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করতে পারি। পোস্ট আর গেট নিয়ে ডিটেল আলোচনায় আসবো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কথা হবে তখন। বাট এখন যখন আমার হাতে ফর্ম আছে তখন এই ডাটাটাকে আমি কোথায় পাঠাতে চাচ্ছি সেটা আমরা নির্ধারণ করে দিতে পারবো। যদি ফর্ম না থাকতো তাহলে আমি এটা কোথাও পাঠাতে পারতাম না, জাস্ট ডিসপ্লে হচ্ছে যতটুকু দেখার দেখেই আমাদের খুশি থাকতে হতো। বাট ফর্ম যখন আছে তখন আমি এটা নিয়ে কাজ করতে পারি। কোথায় ডাটা পাঠাবো? অ্যাকশনে ডাটা পাঠাবো। অ্যাকশনে যদি লাইক ABCD কোনো ফাইল অ্যাড্রেস দিয়ে দেই সেখানেই ডাটাটা চলে যাবে যখন বাটনটা প্রেস করা হবে। ওকে, সো অ্যাকশনের কাছে ডাটা পাঠানোর জন্য বাটনের টাইপ আমাকে স্পেসিফিক করে দিতে হয়। বাটনের 3টা টাইপ আছে। নর্মাল একটা বাটন আছে, ইনপুটের টাইপ বাটন আমি যদি দেই তাহলে বাটনই আসবে, অথবা বাটন নামে একটা ট্যাগই আছে সেটাতেও একটা বাটনই আসবে। বাট ইনপুটের টাইপ সাবমিট হলে এই ফর্মটা অ্যাকশনের কাছে সাবমিট হবে। ইনপুটের টাইপ রিসেট হলে এই ফর্মের ডাটাগুলো ক্লিয়ার করে দেবে সে। সেটা বোঝা যাচ্ছে? তো আমরা একটু চেক করে দেখি বা প্র্যাকটিস করি যে কয় ধরনের বাটন আছে এবং তার বিহেভিয়ার কি কি। তিনটে বাটন আমি রাখতে যাচ্ছি। ফার্স্ট যে বাটনটা ইনপুটের টাইপ সাবমিট,
value register into input type reset value reset input type button value বাটন। অনেক সময় দেখেন না যে মেনুগুলোতে বাটন দেখা যায়, এই জায়গাগুলোতে আমরা তো ক্লিকিং করেছি, এটা আমরা বাটন দিতে পারতাম না, তখন ইনপুটের টাইপ বাটন ইউজ করতে হতো। সো ইনপুটের টাইপ বাটনটা নরমালি ফর্মের জন্য খুব কমই ইউজ করা হয়ে থাকে। এটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট বেসড অ্যাকশনের ক্ষেত্রে অথবা হাইপার লিঙ্কিং এর জন্য আমরা এই বাটনটা ইউজ করে থাকি। বাট আমি যখন এখন রিসেটে প্রেস করব, তখন আমি যখন এই বাটনে প্রেস করছি, একটু খেয়াল করেন এখানে কোনো লোডিং হচ্ছে না, লেফটেও যাচ্ছে না, রাইটেও যাচ্ছে না। লেফটে যখন ঘুরে আপনারা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন, কেউ বলতে পারেন কিনা যে কি বিষয়টা আগের দিনের 8 জন ছাড়া। আমি কোন একটা সাইট ভিজিট করতে যাচ্ছি, একটু খেয়াল করেন, হিট করার পর এখানে রাউন্ড রাউন্ড ঘুরবে, রাইট? লেফটের দিকে ঘুরবে কিছুক্ষণ, রাইটের দিকে ঘুরবে কিছুক্ষণ, এন্টি ক্লকে গ্রে কালারে ঘুরবে আর ক্লকে গ্রিন কালারে ঘুরবে। সো কেন এটা? দেখেন ফার্স্টে এন্টি ক্লকে যাচ্ছে, আবার চট করে ঘুরে ক্লকে চলে আসে। আপনাদের বলতে নিষেধ করেছিলাম। আচ্ছা, এইটা বেসিক্যালি যখন এন্টি ক্লক ইনস্ট্রাকশনটা সার্ভারের দিকে যাচ্ছে, গ্রে কালারের যে এন্টি ক্লক হচ্ছে না, এন্টি ক্লক বলতে যে ক্লক তো এদিকে ঘুরে আর এন্টি ক্লক হচ্ছে উল্টো দিকে ঘুরে। সো উল্টা দিকে যখন ঘুরছে তার মানে এটা সার্ভারের দিকে যাচ্ছে। আমি ডোমেনে হিট করেছি, ডোমেন সার্ভারে ডোমেনের নামটা ঠিক আছে কিনা সেটা চেক করবে। ডোমেন সার্ভার থেকে নেম সার্ভার নিয়ে তার হোস্টিং এ যাবে, হোস্টিং এ গিয়ে কোড এক্সিকিউট করবে, কোড যদি ডেটাবেজ অ্যাক্সেস করে ডেটাবেজ অ্যাক্সেস করবে, দেন তার কাজটা শেষ হয়ে সে যখন আবার ক্লায়েন্ট ব্রাউজারের দিকে আসতে থাকবে তখন সে আবার গ্রিন কালারে ক্লকে চলে যাবে। বুঝতে পেরেছেন? সো ইনস্ট্রাকশন যখন সার্ভারের দিকে যাচ্ছে তখন এন্টি ক্লকে, আর সার্ভারের দিক থেকে যখন আমাদের দিকে আসছে তখন ক্লকে হয়ে আসছে। আমি যখন এই সাবমিট বা রেজিস্টার বাটন প্রেস করব তখন এটা কিন্তু এন্টি ক্লকেই যাবে। একটু খেয়াল করেন, খেয়াল করেছেন? বেসিক্যালি এখন যেহেতু সার্ভার নেই, সে ওইটা দেখাই যাচ্ছে না, সার্ভারে যাওয়ার জন্য এন্টি ক্লকটা দেখাই যাচ্ছে না, শুধু ক্লকিংটা আমাদের দিকে যেটা আসে সেটা দেখা যাচ্ছে। লেটস চেক, একটু খেয়াল করেন, লোডিং হচ্ছে, কিন্তু এটা কিন্তু লোড করছে, করছে না? প্রতিবারই কিন্তু লোড করছে। রিসেট যখন প্রেস করছি তখন কি হচ্ছে? রিসেট প্রেস করলে কোনো অ্যাকশনই এক্সিকিউট হচ্ছে না। হ্যালো ইব্রাহিম। হ্যাঁ, আমি বিকেলে থাকবো না, আজকে বিকেলে থাকবো না, তুমি কালকে আসতে পারবে একটু? হ্যাঁ, কালকে 3টার পর 4টার দিকে আসো। ভালো, ঠিক আছে, কালকে আসো, আমি আজকে ঠিক আছে। দেখেন রিসেটটার কাজ কি, আমি কিছু একটা দিয়েছি, নাম্বার দেখেন কাজ করছে না, কালার সিলেক্ট করছি আমি, কি হলো? আচ্ছা, টাইম নিচ্ছে, কালার পিকার, আমি ব্রাউজ করে কিছু একটা দিলাম, ইমেজ, সিটি, হ্যাঁ, কান্ট্রি, বললাম এত বড় ফর্ম আমি ফিল আপ করার পর মনে করছি যে না আমার ইনফরমেশন গুলো সব ভুল হয়েছে, আমি কি আবার মুছে দিয়ে দিয়ে লিখবো? আমি যখন রিসেট বাটনটাতে প্রেস করব সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো সাবমিট রেজিস্টার বাটন প্রেস করলে ক্লায়েন্টের ডাটা সার্ভারের কাছে চলে যাবে, কার মাধ্যমে? ফর্মের অ্যাকশনের মাধ্যমে। ফর্মের যখন অ্যাকশন আপনি সেট করে দেবেন তার কাছে ডাটা চলে যাবে, সেটা হবে একটা ফাইল অ্যাড্রেস। অ্যাকশন যদি কোনো কিছু না থাকে তখন এই পেজেই ডাটাটা রয়ে যাবে, কারণ সেটাই হতে হবে কি সার্ভার পেজ।
বলেন। এটা দুই ভাবে হয়, ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশনের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট দিয়ে, সার্ভার সাইড ভ্যালিডেশন পিএসপি এর মাধ্যমে। এটা আপনারা দেখতে পারবেন, আপনারা যে কোয়ারি ভ্যালিডেট এসটিএমএল এ নেই, এসটিএমএল এ নেই। বাট ভুল হলে অ্যালার্ট করার মতো বা আপনাকে নোট করবে, পাশ দিয়ে লিখে দেখাবে যে প্লিজ এন্টার ভ্যালিড ইনফরমেশন, সামথিং লাইক, আমি কিছুক্ষণের মধ্যে ওইটা দেখাচ্ছি। এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না, যে রেজিস্টার বা সাবমিট বা রিসেট বিষয়টা কি। এখন মেথড, ফর্মের মেথড ইউজ করা হয়েছে বেসিক্যালি এখান থেকে যেটা দেখা যাচ্ছে, আমরা পোস্ট ইউজ করেছি। দুইটা মেথড আছে, গেট আর পোস্ট। তো যখন কোনো মেথড দেওয়া হয় না সেটা অটোমেটিক গেট হয়ে যায়। আবার আমি মেথড দিয়ে গেট লিখে দিতে পারি ঠিক এভাবে, অথবা আমরা লিখে দেই কি পোস্ট। বাট গুড প্র্যাকটিস অলওয়েজ পোস্ট ইউজ করা, পোস্ট সিকিউর, গেট ইনসিকিউর, বাট গেট ফাস্টার দেন পোস্ট। আমরা র প্রসেস প্রসিডিউরাল যেটা অবজেক্ট ওরিয়েন্টেডে গেট ইউজ করতে পারবো, বাট যখন কোনো ফ্রেমওয়ার্কে যাব লাইক কোডিগনেটর, লারাভেল, সেখানে গেট এর কোনো ক্লাসই তারা তৈরি করে নাই, গেট ইউজ করাই যাবে না, শুধু ইউজ করতে হবে কি পোস্ট। ওকে, আচ্ছা, সো ফর্ম নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? কারো কোনো কোশ্চিন নেই? 10 মিনিটস টাইম, যতটুকু ফর্ম দেখানো হয়েছে আমি একটু দেখবো কে কতটুকু প্র্যাকটিস করেছে, দেন 11টা থেকে 11:20 একটা ব্রেক হবে, এরপরে সিএসএস আলোচনা শুরু করব। বলছি সিএসএস কি? ক্যাসকেডিং স্টাইল শীট। হ্যাঁ, এর যে লেটেস্ট ভার্সন সিএসএস 3, এটা অত্যন্ত জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের যে টপ লিস্ট আছে, হ্যাঁ, মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, যে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ এর একটা লিস্ট আছে। কিন্তু আপনি যদি গুগলে যান, মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ দেন, তাহলে লেটেস্ট যে সার্ভেটা আছে সেই রিপোর্ট অনুযায়ী চার্টে 1 নম্বরে আছে জাভা, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মোস্ট পপুলার বলা হচ্ছে তাকে। এছাড়াও যদি বলা হয় যে বেস্ট ল্যাঙ্গুয়েজের কোন একটা তালিকা তৈরি করা হোক, সেখানেও 1 নম্বরে থাকবে জাভা। ওকে, এবং সেখানে 2 নম্বরে থাকবে কি সি প্লাস প্লাস, বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মোর সিকিউর এবং স্ট্রাকচার যদি বলা হয়, তাহলে জাভা এর আশেপাশে কেউ নেই। পাশাপাশি বলতে পারেন যে আপনি সি প্লাস প্লাস কে মাইক্রোসফটের। এখন পপুলার লিস্টটাতে আসি, বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিস্টটা নিয়ে আমরা আলোচনা না করি, কারণ আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো শিখছি টপ 5-এ এই ল্যাঙ্গুয়েজ গুলো নেই। বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিস্টে আমরা যেগুলো শিখছি নেই, বাট মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ লিস্টে টপ 5-এর 3 জন আছে আমরা যা শিখছি। সো এখানে আমরা কনসেন্ট্রেট করি। সো বেস্ট এবং পপুলার এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে আমি অতটা পাওয়ারফুল না, বাট আমার ইউজ হচ্ছে হিউজ, যেটা বুঝতে পেরেছেন? যে তাহলে কিন্তু তার ডিমান্ডটা কি, ইউজের উপর বেস করে তার ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে। আমি মোস্ট পাওয়ারফুল, বাট আমার ইউজ নাই। সো বেসিক্যালি সেটা অ্যাকচুয়ালি আর্থিকভাবে আমরা কিন্তু লাভবান হতে পারবো না তাকে দিয়ে। আমি পাওয়ারফুল কিছু তৈরি করতে পারি, বাট এটা ইউজ করলেই না সেটা আমার উপকারে আসবে, তাই কিনা? ইউজে যদি না হয় তাহলে আমার বানিয়ে লাভ কি, বলে লাভ কি, যেটা বোঝা যাচ্ছে। সো মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ লিস্টে ফার্স্টে আছে জাভা, জাভা স্ক্রিপ্ট কিন্তু না, জাভা। ওকে, 2-এ আছে সিএসএস 3। পপুলার ইউজ হচ্ছে বেশি, এই সেন্স থেকে পপুলারিটি চেক করা হয় যে কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, রাইট? জাভা পপুলার, জাভা বেস্ট। ক্লিয়ার? না, ডিজাইন ছাড়া অন্য কোনো কিছু করা যায় না, বাট এটা
প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বেশি। 3 নম্বরে আছে জাভা স্ক্রিপ্ট। আমরা যা শিখবো এখানে ক্লায়েন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যে ল্যাঙ্গুয়েজটা শিখবো জাভা স্ক্রিপ্ট, সেটা হচ্ছে থার্ড পপুলার ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আছে পাইথন। নাম শুনেছেন না? পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে। সার্ভেটা বেসিক্যালি প্রফেশনাল স্টুডেন্ট এর মধ্যেই হয়েছে, যারা আপকামিং এবং যারা কারেন্টলি কাজ করছে, দুইজন মিলিয়ে কিন্তু মানে দুইজনকে টার্গেট করে, দুইটা গ্রুপ অফ পিপলকে টার্গেট করে সার্ভেটা হয়েছে। সেখানে পাইথনের পপুলারিটি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি। প্রফেশনালি পাইথন ইউজ হচ্ছে অনলি 1%, অনলি 1%, যেখানে পিএসপি 5 নাম্বার পপুলার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে পিএসপি কে। সো ফার্স্টে কি জাভা, 2 নম্বর CSS3, 3 হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট, 4 পাইথন, 5 পিএসপি। তো যদি আমি ওয়েব অ্যাপ্লিকেশনের কনসেপ্টে আসি, ওয়েবে 100টা প্রজেক্ট হলে তার 80টা হয় পিএসপি দিয়ে, 1টা হয় পাইথন দিয়ে, রাইট, আর 3টা হয় জাভা দিয়ে। 100টা প্রজেক্টের 100টাতেই CSS3 এবং জাভা স্ক্রিপ্ট থাকে। বিষয়টা ক্লিয়ার যে কেন পপুলার। এখন আসি যে ওয়েব ডেভেলপমেন্ট কেন বলা হচ্ছে। সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে ডেস্কটপ বেসড অ্যাপ্লিকেশন ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার, লাইক আমি উইন্ডোজে যে সফটওয়্যারগুলো ইনস্টল করছি, গেম যেগুলো ইনস্টল করছি, অথবা যে ছোট ছোট প্রোটোটাইপগুলো আমরা ইনস্টল করছি, এগুলোকে বলা হয়ে থাকে সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার ছাড়া ডেস্কটপ বেসড সফটওয়্যার, যেগুলো আমরা মূলত ইউজ করে কাজ করে থাকি, লাইক অ্যাকাউন্ট ম্যানেজ করা থেকে শুরু করে কোনো একটা হোল সিস্টেম ম্যানেজ করছি, সেই সকল সফটওয়্যার আগে যেগুলো হতো ডেস্কটপ ওরিয়েন্টেড, এখন সেগুলো হচ্ছে ওয়েব বেসড, রাইট। তো আগে যেমন হতো যে লাইক আমি একটা ব্যাংকিং সফটওয়্যার তৈরি করব, একটা ব্রাঞ্চ সেটা ইউজ করছে একটা মেশিনে বা 10টা মেশিনে, বাট এখন ওই একটা ব্যাংকিং সফটওয়্যারই তার সকল ব্রাঞ্চে ইউজ হচ্ছে। তো সেটাকে তারা অনলাইন করতে বাধ্য হয়েছে, ওয়েব বেসড করতে হবে। তখন সেখানে হয়তো জাভা, .NET বা পিএসপি ইউজ হচ্ছে। সো সবকিছু আস্তে আস্তে করে কনভার্ট হয়ে চলে আসছে কোন দিকে? ওয়েবের দিকে অথবা অ্যাপ্লিকেশনের দিকে। সেটা মোবাইল অ্যাপস হতে পারে, রাইট, আইফোন এন্ড অ্যান্ড্রয়েড হতে পারে, আইফোন হতে পারে অথবা iOS হতে পারে, সেটা iOS অথবা উইন্ডোজ অ্যাপ্লিকেশন হতে পারে, যেটা কিছুটা পার্ট কিন্তু দখল করে আছে ইউজারদের, এবং ওই ল্যাঙ্গুয়েজগুলো পেছনের দিকে পপুলারিটি লিস্টে রয়েছে। সো টপ লিস্টে যারা আছে এদের মধ্যে 3 জনকে নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলবো। CSS নিয়ে কথা হবে, জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা হবে, কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি নিয়ে কথা হবে, রাইট। ডেটাবেসটা আমরা শিখবো। ওই ডেটাবেসটাও পপুলারিটি লিস্টে অনেক উপরে এবং অন্যদের চাইতে যোজন যোজন দূরে বলা হয়। যখন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা আসছে, মোবাইল অ্যাপস থেকে শুরু করে ওয়েব অ্যাপস পর্যন্ত, ওয়েবসাইট, অ্যাপস, অ্যাপ্লিকেশন এভরিওয়্যার ডেটাবেস সার্ভার হিসেবে ইউজ হচ্ছে কি MySQL। প্যারালাল ডেটাবেস সার্ভার বা সিকিউর ডেটাবেস সার্ভার হিসেবে ইউজ হচ্ছে ওরাকল অথবা MS SQL, রাইট। কোন অ্যাপ্লিকেশন যখন সিকিউরিটির জন্য ওরাকল ইউজ করছে, তারা অ্যাপ্লিকেশনের পারফরম্যান্সের জন্য ইউজ করছে MySQL। তার মানে তারা একসাথে দুইটা ডেটাবেস সার্ভার ইউজ করছে, MySQL আর ওরাকল। যখন সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে PHP বা জাভা দিয়ে, তারা দুইটা ইউজ করছে ডেটাবেস সার্ভার। ডাটা রাখার ক্ষেত্রে দুইজনকেই ডাটা দিচ্ছে, ডাটা তোলার ক্ষেত্রে MySQL থেকে ডাটা নিয়ে আসছে। রাখার ক্ষেত্রে বলতে রাখেন, আপডেট করেন, ডিলিট করেন, সকল অ্যাকশন দুইজনের ক্ষেত্রেই হবে, যে সব জায়গায় যেন ডাটাটা একেবারে ব্যালেন্স থাকে, একটা ডাটাও যেন এদিক সেদিক না থাকে। বাট যখন ডাটা তুলের কথা বলা হচ্ছে, তখন কারকে ইউজ করা হচ্ছে? MySQL কে। একটাই কারণ, ভেরি ফাস্ট, অন্যান্য যে কোনো ডেটাবেস সার্ভারের তুলনায় 3 টাইম ফাস্টার, রাইট। ওরাকলের চাইতে যদি ওরাকলের কোনো ডাটা পাঠাতে 3 সেকেন্ড সময় লাগে, MySQL পাঠাবে 1 সেকেন্ডে। ওরাকলে যদি 1 সেকেন্ড সময় লাগে, MySQL পাঠাবে 0.3 সেকেন্ডে। বিষয়টা বোঝা যাচ্ছে? সেই কারণে এখন যত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়, ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট অথবা অ্যাপস, যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপস আপনারা ইউজ করেন, iOS অ্যাপস আপনারা ইউজ করেন বা উইন্ডোজ অ্যাপস ইউজ করেন, API এর মাধ্যমে ডাটা কানেক্ট করতে হয় এবং সার্ভারে ডাটা রাখতে হয়, ওখানেও ডেটাবেস সার্ভার হিসেবে কাজ করে কে? MySQL। এভরিওয়্যার কি? MySQL। সেটাও আমাদের আলোচনার একদম অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। সো পপুলার ল্যাঙ্গুয়েজের দিকে কিন্তু আমরা ফোকাস করছি, এবং এর আগেও কিন্তু আমি বলেছি কম্পিটিশনটা বোঝানোর জন্য
যে LICTর আন্ডারে যদি 10,000 আইটি টপ আপ ট্রেনিং হয়, মিনিমাম 7,000 PSP লোক বের হবে, আর বাকি 3,000 ইন্টার ডিসিপ্লিনারি। সো কাজ যেমন বেশি আছে, কম্পিটিশনও কি হয়। কাজের সংখ্যা যেখানে বেশি, আবার কম্পিটিশনও কিন্তু বেশি, ক্যাপেবল হ্যান্ডের সংখ্যাও কিন্তু সেখানে বেশি। সো আপনাকে কম্পিটিশনে কিন্তু যেতে হবে। ওকে, সো CSS বিষয়টা হচ্ছে যে ডিজাইন কন্ট্রোল করা, ডিজাইনকে লাইট ওয়েট করা, ডিজাইনটাকে ফাস্টার করা এবং একটা নির্দিষ্ট রুট থেকে কন্ট্রোল করার জন্য একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করে W3C, যা এখন মূলত CSS নামে পরিচিত। হ্যাঁ, একটা স্টাইল শিট তারা ইন্ট্রোডিউস করে। বেসিক্যালি HTML3 পর্যন্ত কোনো CSS ছিল না। HTML3 91, 94, 96 বা 97 এই সময়টাতে CSS সেভাবে আসে নাই, বাট CSSটা তখন ছিল স্টাইল ট্যাগের আন্ডারে, যেটাকে আমরা নর্মালি বলে থাকি ইনলাইন CSS। পরবর্তীতে CSS কে আলাদা করে ফেলা হয়, স্টাইলকে আলাদা করে ফেলা হয় এবং এক্সটার্নাল ফাইল আকারে সেটাকে ইমপ্লিমেন্ট করার সুযোগ দেওয়া হয়। ফাইলের এক্সটেনশন হিসেবে তৈরি করা সম্ভব হয় .css কে, সেটাকে আলাদা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেয় কে? W3C, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। সো এই ল্যাঙ্গুয়েজটা আপডেট করার কাজ তারাই করছে, বাট অ্যাপ্রুভাল সহ যে কাজগুলো ওই অর্গানাইজেশন করছে, বাট ইমপ্লিমেন্টেশন হয় কোথায়? ব্রাউজারে, রাইট? আপনারা এর আগে কিছু আজকের ক্লাসে কিন্তু একটা প্রবলেম ফেস করেছেন যে ডেট পিকার সব জায়গায় আসছে না। ডেট পিকার ইন্ট্রোডিউস করে দিয়েছে কে? W3C, বাট ব্রাউজার গুলো কিন্তু বাধ্য না সেগুলো নিয়ে নিতে, রাইট? তারা আলাদা আলাদা অ্যালায়েন্স। ওকে, প্রত্যেকেই কিন্তু একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা W3C এর সাথে আছে, তারা যেভাবে গাইডলাইন দেবে অনুযায়ী চলবে, বাট 100% ইনস্ট্রাকশন যে মানতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। CSS3 এর বেলাও এরকম কোনো প্রবলেম, অনেক প্রবলেম আপনারা ফেস করবেন। CSS3 এর নাম্বার অফ প্রপার্টিজ রয়েছে, স্টিল সেই প্রপার্টি গুলো কিছু ব্রাউজার সাপোর্ট করে, কিছু ব্রাউজার সাপোর্ট করে না। বাট ইম্পর্টেন্ট যে ফিচার গুলো আছে, ইম্পর্টেন্ট যে প্রপার্টি গুলো আছে, সেগুলো ইন জেনারেল কেসে অনেক ব্রাউজারই সাপোর্ট করছে। এখন কথা হচ্ছে যে CSS দিয়ে বেনিফিটটা কি? CSS এর বেনিফিটটা মূলত যে লাইক কাইন্ড অফ স্ট্রাকচার একটা প্রসেস বা স্ট্রাকচার একটা প্রসিজার রেডি করা, যার মাধ্যমে আমি কোডকে রিইউজ করতে পারি। সরি, CSS এর প্রপার্টি গুলোকে রিইউজ করতে পারার যে টেকনিক, সেটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে কে? এক্সটার্নাল CSS বা ক্লাস বেস CSS এর কনসেপ্ট। মনে করেন আমি একটা প্যারাগ্রাফ অথবা আমি হোল বা এন্টায়ার ওয়েবসাইটের টেক্সটের কালার বা একটা ফন্ট আমি নির্দিষ্ট করে দিতে চাচ্ছি। আমার 100টা পেজ আছে, 100টা পেজের টেক্সটের কালার এবং ফন্ট সেম হবে। এটা নিয়ম যে ওয়েবসাইটের ফন্ট এক জায়গায় একরকম, আরেক জায়গায় আরেক রকম হবে না। এক্স্যাক্টলি কি হতে হবে? সেম হতে হবে। কন্টেন্টের বেলায় যদি আমি দেখি যে এক পেজে লাল কালারের টেক্সট, আরেক পেজে সবুজ, আরেক পেজে হলুদ, কেমন মনে হবে আপনার? কখনো কি আমরা দেখেছি? দেখি নাই। সো কন্টেন্টের টেক্সটের কালার, ফন্ট ফ্যামিলি সব এক ধরনের হয়, সিমিলার হয়। এখন যদি আমি বলি যে এই ছোট্ট দুইটা প্রপার্টি ইমপ্লিমেন্ট করতে হলে আমার 100 অফ পেজেস আছে, 100 অফ পেজেস এর মধ্যে গিয়ে এই কোডটা লিখতে হবে, পেইনফুল হবে। যদি আমি বলি যে না, এই 2 লাইনের কোড আমি এক জায়গায় লিখবো আর 100 অফ পেজে গিয়ে সেটা ইউজ করব, কোনটা বেনিফিটেড? দ্বিতীয়টা। যদি আমাকে ক্লায়েন্ট বলে কালার চেঞ্জ করে দাও, আমাকে 100 পেজে যেতে হবে? এক জায়গায় চেঞ্জ করলেই হবে। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দাও, এক জায়গায় চেঞ্জ করলেই হবে। বিষয়টা বোঝা যাচ্ছে যে স্টাইলের যে প্রপার্টি গুলো আছে, স্টাইল এর প্রপার্টি আছে নাম্বার অফ অ্যারাউন্ড 700, রাইট? কম বেশি। তো এত কিছু তো আমাদের মনে রাখা সম্ভব না, রাইট? আমাকে শুধু মনে রাখতে হবে কি দিয়ে কি হয়, জাস্ট নলেজ ডেভেলপ করা, প্র্যাকটিস করা এবং সেই অনুযায়ী আউটপুট গুলো রেডি করা। সরি। তো CSS আমাকে কোড রিইউজ করতে সাহায্য করবে এবং ডিজাইনকে একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করতেও সাহায্য করবে।
সো মনে করেন এন্টায়ার সাইটের ডিজাইনের জন্য আমি একটা সিএসএস ফাইল লিখেছি, তার ভেতরে নাম্বার অফ ক্লাস তৈরি করা আছে, আমার মনে করেন 500টা ক্লাস তৈরি করা আছে ওই একই ফাইলে। ওই একটা ফাইল কি করতে হবে, ওই মানে 100টা যে সিঙ্গেল ফাইল আছে তার সঙ্গে আমি লিঙ্ক করে দিব, রাইট? যে ফাইলে যে ক্লাসের প্রয়োজন পড়েছে সেটা আমরা ইউজ করব। ক্লাস, সিএসএস এর ক্লাস কিভাবে বানায়, কিভাবে লিখতে হয়, কিভাবে কল করতে হয়, এই রুলস গুলো আমরা ডেফিনেটলি জেনেই যাব, রাইট? তো এই যে একটা ইনপুট বক্স দেখতে পাচ্ছেন যে কারো নাম নিতে হবে, তো রেজিস্ট্রেশন ফর্মে শুধু এই ইনপুট বক্সটা ইউজ করা হচ্ছে না নাম নেওয়ার জন্য, অনেক জায়গায় আমাদের অ্যাপ্লিকেশনে নাম নেওয়ার স্কোপ আছে। তো সবগুলো জায়গা থেকে আমি একটা ক্লাস ইউজ করলে কি একই রকম দেখাবে না সব জায়গায়, সেটা বুঝতে পেরেছেন? সো সিএসএস দিয়ে করাতে আমরা ডিজাইনটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি এবং রিইউজ করতে পারি কোডগুলোকে। ওকে, এখন আমি সিএসএস কনসেপ্টে যাচ্ছি, যে লাইক আমি আমার এই স্টাইল যে লাইক সাইন আপ ফাইলটার উপরেই কিছু কাজ করার চেষ্টা করি। ফার্স্টেই কিছুক্ষণ আগে আমি বলেছি যে সিএসএস লেখার কিছু ওয়েস রয়েছে। শুরুর দিকে যেটা হতো 97 সালের দিকে HTML3 আসার পর, তখন স্টাইল নামে যে অ্যাট্রিবিউট সেটা ইন্ট্রোডিউসড, রাইট? এবং স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কিছু ভ্যালু, পার্টিকুলার ভ্যালু, সেগুলো কিন্তু ইন্ট্রোডিউসড। ঠিক সে ধরনের দুইটা স্টাইলের ভ্যালু নিয়ে কথা বলছি। দেখেন আমাদের যে ভেতরের টেবিলটা আছে সে শুরুর দিককার দুইটা প্রপার্টি বলবো, যে প্রপার্টি গুলো ইউজ করা হতো। স্টাইল নামে অ্যাট্রিবিউট ইউজ করা হতো, এর ভেতরে প্রপার্টি গুলো এভাবে লিখতে হতো। কালার, রাইট? আমি বলি গ্রিন, সেমিকোলন দিয়ে আরেকটা প্রপার্টি আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ডের এত কিছু ছিল না, শুধু ছিল কি ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটু খেয়াল করেন, আমি যখন কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি একটা সাজেশন আমার হাতে চলে আসছে যে এতগুলো কালার তোমার হাতে আছে, দিতে পারো। এগুলো সব সলিড কালার নেম, কালারের সলিড নেম। বাট আমরা কি অনেক সময় কি কালার মিক্স আপ করি না? হ্যাঁ, সো এখানে কালার চুজারও আছে। আমি যদি এন্টার দেই কালার চুজার এসেছে। আমি যদি কোনো একটি স্পেসিফিক কালার এখান থেকে চুজ করি এবং এখানে ওকে প্রেস করি, এখানে দেখেন একটা হেক্স কোড বসে যাচ্ছে, রাইট? HTML দিয়ে কিছুক্ষণ আগে আমি দেখালাম না কালার চুজার, বিহাইন্ডে কিন্তু এই ধরনের হেক্সাডেসিমাল কোডই বসে। সো এখন যদি দেখি যে আমি এই টেবিলের উপরে স্টাইল দিয়েছি, এটাকে নরমালি বলা হয়ে থাকে ইনলাইন স্টাইলিং। রিপিট করছি, এটাকে বলা হচ্ছে কি ইনলাইন স্টাইলিং। সো এই ইনলাইন স্টাইলটা আমি ইন্ট্রোডিউস করছি। আট নম্বর ব্রিজের ওখানে, 8 নম্বর ব্রিজ, 8 নম্বর ব্রিজ পার হয়ে ওইদিকে একটা গোল চত্বর আছে না, ওই জায়গায় আছে। ওই 8 নম্বর ব্রিজের কাছে। দেখি আউটপুটটা একটু খেয়াল করেন। আমার এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই টেবিলের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে? ইয়েলো হয়েছে। আর টেক্সটের কালারটা কি হয়েছে? গ্রিন হয়েছে, রাইট? সো পুরো টেবিলের উপরে কিন্তু এটা ইম্প্যাক্ট করেছে। ক্লিয়ার? এখন আমি যদি স্টাইলটা বলি যে না, আমি এই যে টিয়ার গুলো রয়েছে, আমি একটা টিয়ার যদি বলি স্টাইল, এবং এখানে আমি বলছি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে এখানে কালারটাকে অরেঞ্জ করে দিতে চাচ্ছি, ঠিক আছে? সো লেটস চেক যে এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে? অরেঞ্জ। সো আমি চাচ্ছিলাম যে অল্টারনেটিভ যে রোটা আছে সেই অল্টারনেটিভ রোতে এই ব্যাকগ্রাউন্ডটা বসুক। বাট এখন আমাকে কি করতে হবে বলেন তো? ওটা তো সিএসএস দিয়ে, হ্যাঁ?
আমি সিএসএস এর ক্লাস ইউজ করি নাই, রাইট? বাট আমি এখন স্পেসিফিক ভাবে যদি দিতে চাই, এই যে স্টাইলের লিমিটেশন বলছি, আমাদের ইচ এন্ড এভরি ফিল্ডে যেতে হবে, স্টাইল কল করে করে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ করে দিয়ে আসতে হবে, তাই কিনা? হ্যাঁ, অরেঞ্জ করে দিয়ে আসতে হবে। তো এই কাজটা করতে হবে আমাকে বারবার। লিমিটেশন বলছি, স্টাইলের লিমিটেশন, যে আমি অড রো গুলোতে, না ফর্মে আমি কিছু দেই নাই, অড রো গুলোতে স্টাইল দিতে চাচ্ছি যার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হবে। ওভারঅলের জন্য তো আমি বলেই দিয়েছি কি হবে, ইয়েলো হবে। ইয়েলো কিন্তু এই অরেঞ্জের পেছনেই আছে, আবার তার উপর দিয়ে কি পড়েছে, অরেঞ্জ, এবং অরেঞ্জ দেখা যাচ্ছে। তার মানে প্রথমে যখন আমি টেবিলের উপর স্টাইল মেরেছি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, সেই ইয়েলোটা ইমপ্লিমেন্ট হয়েছে। তারপরে যখন আমি আবার এখানে এসে এই পার্টিকুলার টিআরএ স্টাইল দিয়েছি অরেঞ্জ, তখন অরেঞ্জটা ইমপ্লিমেন্ট হয়েছে। লেটেস্ট যেটা সেটাই সবার শেষে এক্সিকিউট হবে। তো এখানকার লিমিটেশন দেখতেই পাচ্ছেন যে আমি যদি এখানে 5 বার ইউজ করতে চাই, 5 বারই স্টাইল দিয়ে আমাকে এটা লিখতে হচ্ছে। বাট যদি ক্লাস ইউজ করে করতাম, এটা কিন্তু ইজিলি ইন্ট্রোডিউস করা যেত, বা ক্লাসগুলো কল করে সেটা আমরা করতে পারি। এই কাজটা যে আমাকে শুধু টিআর এর জন্যই করতে হবে সেটা কিন্তু সব সময়ের জন্য না, যে কখনো কখনো ভিন্ন ভিন্ন ট্যাগের বেলাও সেটাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। দ্যাট কেস আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা একটা সিএসএস এর ক্লাস তৈরি করে ফেলি, এবং সিএসএস এর ক্লাস ওই পেজের ভেতরেও করা যায়, আলাদা ফাইলেও করা যায়। সো একটা লিখলাম কি ট্যাগের মধ্যে, আর একটা হচ্ছে ওই পার্টিকুলার পেজের মধ্যে, এই ক্লাসটা শুধু এই পেজই পাবে, কারণ এই ক্লাসটা শুধু এই পেজের ভেতরে স্টাইল ট্যাগের ভেতরে করা আছে। তো স্টাইল নামে একটা ট্যাগের আন্ডারে আমি যখন এটাকে রাখছি, স্টাইল ট্যাগের আন্ডারে আমি এটাকে দিলাম, আমি বলছি যে ক্লাসটা হবে টিআর, ওইদিকে আমরা পরে যাব, যে টিআর ব্যাকগ্রাউন্ড। নর্মালি আমি যদি একটা স্ট্রাকচার লিখি, সিলেক্টর প্রপার্টি ভ্যালুস, এটা হচ্ছে একটা সিএসএস এর ক্লাসের স্ট্রাকচার। রিপিট করছি, এটা হচ্ছে একটা সিএসএস এর ক্লাসের স্ট্রাকচার। সো সিএসএস ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী শুরুতে যেটা সিলেক্টর বলা হচ্ছে এটাকে বলা হয়ে থাকে ক্লাস নেম। প্রপার্টি বেসিক্যালি আমি কি করতে চাচ্ছি, কালার একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা প্রপার্টি, ফন্ট প্রপার্টি, ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্টের ফ্যামিলি একটা প্রপার্টি। এভাবে বলছিলে হাজারো বললে ভুল হবে, অ্যারাউন্ড 700 প্রপার্টিজ রয়েছে সিএসএস এর, এবং প্রত্যেকটা প্রপার্টিরই একাধিক ভ্যালু রয়েছে। এই জন্য বলা হচ্ছে কি ভ্যালুজ। আপনি যে কোনো ভ্যালু আপনার প্রয়োজনে সেখানে বসাতে পারেন, বাট একটার বেশি ভ্যালু কিন্তু আপনি একটা প্রপার্টিতে বসাতে পারবেন না। এটা সংখ্যায় বেশি, কোন কোন প্রপার্টিতে একটা ভ্যালু দেয়া যায়, দুইটা ভ্যালু দেয়া যায়, তিনটা ভ্যালু দেয়া যায়, চারটা ভ্যালুও দেয়া যায়। এ ধরনের কিছু প্রপার্টিও আমরা দেখব। সো এই কারণেই বলা হচ্ছে ভ্যালুজ, এক থেকে একাধিক ভ্যালু প্রপার্টিগুলোতে পুট করা সম্ভব। তো আমি যদি একটা প্রপার ক্লাস লিখি, কিছুক্ষণ আগে একটা ক্লাসের নাম আমি লিখছিলাম যে টিআর ব্যাকগ্রাউন্ড, সেখানে আমি কি চেয়েছি, আমার চাওয়া অনুযায়ী হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। একটু লেখা শুরু করেছি, খেয়াল করেন সাজেশন দিচ্ছে কিন্তু। কালার চুজার থেকে আমি কালারটা বলে দিচ্ছি অরেঞ্জ, এইটাই সেট হয়ে গেল। এখন এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে কোথায় গিয়ে, ট্যাগের উপরে। HTML এর যে ট্যাগ, সেই ট্যাগের উপরে এই ক্লাসটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। সো ট্যাগের উপরে যদি আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, ডেফিনেটলি HTML ট্যাগে ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু রুলস আমাকে ফলো করতে হবে। আমি CSS এর ক্লাস কল করতে পারি দুইটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। প্রথমটা হচ্ছে ক্লাস নামে অ্যাট্রিবিউট, দ্বিতীয়টা হচ্ছে আইডি নামে অ্যাট্রিবিউট। CSS এর ক্লাস, এই যে লাইক টিআর ব্যাকগ্রাউন্ড, এটা বলছে আমি ক্লাস, এই ক্লাসটাকে আমি কল করব কোথায়,
HTML ট্যাগে, আদারওয়াইজ তো ইমপ্লিমেন্ট হবে না। আমি টিআর ব্যাকগ্রাউন্ড বলে দিলাম তাই বলে কি এটা ইমপ্লিমেন্ট হবে? নো, আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। বাট আমি যদি বলি যে লাইক দ্যাট, তখন কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। কেন? যত টিআর পেয়েছে সবার উপরে সেটা বসিয়ে দিয়েছে। টিআর একটা স্পেসিফিক HTML ট্যাগের নাম। ক্লিয়ার? যখন ট্যাগের নামে ক্লাস লিখবো সে অটো ইমপ্লিমেন্ট করবে, কোনো রুলস নেই একে কল করার। বাট যদি কোনো ট্যাগের নাম না হয় সেটাকে বলা হয় ইউজার ডিফাইন সিএসএস ক্লাস। আর ইউজার ডিফাইন সিএসএস ক্লাস যদি কোনো HTML ট্যাগের উপরে কল করতে চায় তাহলে দুইটা অ্যাট্রিবিউট রয়েছে, এক নম্বরটা হচ্ছে ক্লাস আর দুই নম্বরটা হচ্ছে আইডি। এর বাইরে অন্য কোনো উপায়ে সিএসএস এর সিলেক্টর ট্যাগের উপরে বসানো যায় না, রাইট? তো এখন কথা হচ্ছে যে আইডি দিয়ে কখন কল করব, ক্লাস দিয়ে কখন কল করব, রাইট? যেহেতু দুইটা উপায় আছে, যে আইডি দিয়েও কল করা যায়, ক্লাস দিয়েও কল করা যায়, বাট ডেফিনেটলি এর ভেতরে ছোটখাটো একটা পার্থক্য রয়েছে। এবং পার্থক্যটা হচ্ছে এরকম যে আইডি দিয়ে কল করতে হবে ঠিক ওই ক্লাসগুলোকে যে ক্লাসগুলোর সামনে হ্যাশ রয়েছে, নোটেশন দেওয়া হয়। এই নোটেশন গুলো দিয়ে থাকে ডিজাইনাররা, যে কোনো ক্লাসের সামনে সে হ্যাশ বসিয়ে দিচ্ছে, দ্যাট মিন্স এই ক্লাসগুলোকে তুমি কল করবা HTML এ আইডি দিয়ে। এবং অবশ্যই এই ক্লাসটা এই পেজের জন্য ইউনিক। এই পার্টিকুলার পেজে একাধিকবার এই ক্লাসটাকে ইউজ করা যাবে না। আইডি মানে কি? ইউনিক হতে হয় না? আপনাদের প্রত্যেকের ইউনিভার্সিটি আইডি ইউনিক। তার মানে এই ডকুমেন্টে ডেফিনেটলি প্রত্যেকটা এলিমেন্টের আইডি কি হতে হবে? ইউনিক। সো একই ক্লাস আপনি দুইবার এখানে কল করতে পারবেন না। কল করলে আউটপুট দেখাবে বাট HTML এরর জেনারেট করবে। ঠিক আছে? যদি আপনি এই ক্লাসটাকে একাধিকবার এই পেজের ভেতরে ইউজ করতে চান তাহলে খুব সহজ নিয়ম, সামনে ডট বসিয়ে দেন। যদি ডট বসান তাহলে এটা কল করতে হবে ক্লাস দিয়ে, আর আপনি একাধিকবার এই পেজের ভেতরে সেটা কল করতে পারেন। যদি হ্যাশ থাকে একবার কল করার সুযোগ আছে, আইডি দিয়ে কল করতে হবে। আর যদি ডট থাকে একাধিকবার কল করতে পারেন প্রয়োজনে, বাট ক্লাস দিয়ে কল করতে হবে। রুলস গুলো কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে, সো আমি এখন যখন টিআর ব্যাকগ্রাউন্ড বলেছি একটু খেয়াল করেন, সলিড যে দুইটা জায়গাতে স্টাইল দেওয়া আছে এই দুইটা ছাড়া বাকি সবগুলোতে কিন্তু এটা রিমুভ হয়েছে। এখানে কি করব বলেন তো? ক্লাস আরো কিছু স্মার্ট প্রসেস আছে যেটা আমি আরো পরের দিকে আসবো। অড ইভেন ধরে ধরে এটাকে অল্টারনেট করা যায়, বাট আমি যদি টিআর অড ইভেন করি, এই ডকুমেন্টে কিন্তু একাধিক জায়গাতে টিআর আছে। আমার একটা ইনার টেবিল আছে, একটা আউটার টেবিল আছে, সব জায়গায় এলোমেলো হয়ে যাবে। সো আমি ইনার টেবিলে কিছু ক্লাস কল করছি। এটা কি? এটা দেওয়াতে কি হচ্ছে একটু খেয়াল করেন যে অ্যাটলিস্ট সবগুলো জায়গাতে সিএসএস এর প্রপার্টি গুলো আমার নতুন করে লিখতে হচ্ছে না। এটার বেনিফিট হচ্ছে একটা, আমাকে কিন্তু ক্লাস ঠিকই সব জায়গায় কল করে দিতে হচ্ছে, তাই কিনা? সব জায়গায় কিন্তু আমাকে ক্লাস কল করে দিতে হচ্ছে। স্টাইল লিখলে একদম হয়তো বলতে পারেন যে স্টাইল দিয়ে স্টাইল ব্যাকগ্রাউন্ড লিখলে সমস্যা কি ছিল, নতুন করে ক্লাস লেখার কি দরকার, রাইট? ট্রু, যে নতুন করে ক্লাস না লিখে যদি আমি সবগুলো জায়গাতেই স্টাইল দিয়ে দিতাম তখন হয়তো তেমন কোনো পার্থক্য এই ক্লাস কলিং এর সাথে তার থাকছে না। বাট একটা জায়গায় কিন্তু পার্থক্য রয়েছে, যে ক্লায়েন্ট যদি আমাকে কখনো বলে, এখন যদি কখনো বলে যে না আমার এই অরেঞ্জ কালারের যে অপশনটা আছে এটা বাদ দিয়ে তুমি গ্রিন কালার করে দাও, তখন কি আবার সবগুলো লাইনে গিয়ে স্টাইলে কালার চেঞ্জ করতে হতো। বাট এখন আমি কোথায় গিয়ে কালার চেঞ্জ করব? শুধু ক্লাসটাতে গিয়ে। বেনিফিট বোঝা যাচ্ছে? সো ডেফিনেটলি যে সিএসএস এর প্রসেস গুলো আছে, প্রসেস গুলো ধরে যদি আমরা আগাই তাহলে বলেন।
আর একটু পরে আসে, আস্তে আস্তে আসে, নাহলে বোঝা যাবে না, ওটা একটু অ্যাডভান্স টপিক। আচ্ছা, এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আমরা সিএসএস এর ক্লাস, বেসিক লেভেলের ক্লাস লেখা শিখছি এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা কিন্তু আমরা আস্তে আস্তে করে বোঝা শুরু করেছি। আচ্ছা, আরেকটা ক্লাস আমরা লিখি। আমাদের এখানে মনে করেন যে মেইন টেবিল, আমাদের একটা বড় টেবিল আছে না আউটার লেআউটে একটা বড় টেবিল আছে, তার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি ইন্ট্রোডিউস করছি গ্রে কালারকে। দেখেন মেইন টেবিল আমি বলেছি এটা হ্যাশ দিয়ে কল করা হয়েছে। যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই এখানে এটাকে আমরা যদি কল করতে চাই কি ইউজ করব, আইডি ইউজ করব, এবং আইডি ইউজ করে বলবো এটা মেইন আন্ডারস্কোর টেবিল, তাহলে সেটা এখানে ইমপ্লিমেন্টেড হবে। ক্লিয়ার? সো বসে গেল। এটা তো গেল 2 নম্বর রুল, যে ক্লাস দিয়ে হলে ডট থাকবে এবং এটা নাম্বার অফ টাইমস আমি ইউজ করতে পারবো, কোনো এরর আসবে না। 2 হচ্ছে যদি হ্যাশ দিয়ে হয় আমি একবার ইউজ করতে পারবো, দ্বিতীয়বার ইউজ করলে আউটপুট আসবে, তৃতীয়বার ইউজ করলে আউটপুট আসবে, বাট প্রবলেম কি হবে, একটা একটা করে এরর জেনারেট হবে। ওকে, এবার একটু খেয়াল করি, আমি যদি ট্যাগ এর নামে বলি বডি, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে কনসেন্ট্রেট করছি। খেয়াল করেন আমার বডি ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, বাট এটাতে কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই, আইডিরও দরকার পড়ে নাই, ক্লাসেরও দরকার পড়ে নাই, বডির সামনে ডটও দিতে হয় নাই, হ্যাশও দেওয়ার প্রয়োজন পড়ে নাই। ক্লিয়ার সবাই? সো 3টা রুলস, ডট হলে ক্লাস, হ্যাশ হলে আইডি, আর ট্যাগের নাম হলে কোনো কিছু নেই, অটোমেটিক ইমপ্লিমেন্ট হবে। সো যেহেতু বডি একটা একবার ইমপ্লিমেন্ট হচ্ছে, এখানে যদি একটা HTML পেজে কি একাধিক বডি থাকবে, একাধিক বডি থাকবে না, বাট একটা HTML পেজে একাধিক টেবিল থাকতে পারে, রাইট? তো যদি আমি টেবিল লিখতাম 2টা টেবিলই একই রকম হয়ে যেত, সেটা বোঝা যাচ্ছে? ওকে, সো আমরা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করি। ক্লিয়ার? এখনই বলেন। না এটা তো না, এই পেজটা তো একটা পেজ, এই সিএসএসটা লেখা হয়েছে এই ফাইলে। হ্যাঁ হ্যাঁ, তখন তো ডেফিনেটলি হবে, বাট ওই ফাইলটাকে সব জায়গায় লিংক করে দিতে হবে। সেটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। এক্সটার্নালটা আমি আলোচনায় আনি নাই, এক্সটার্নালটা আমি আলোচনায় আনবো। আপনারা শুধু ইনলাইনটা একটু প্র্যাকটিস করেন আর অন পেজটা প্র্যাকটিস করেন, এটাকে বলা হয় অন পেজ, একটা পেজের মধ্যে। হ্যাঁ এখনই দেখবো আমরা, 5-10 মিনিটের একটা প্র্যাকটিস দিয়েছি, তারপরেই দেখবো। হ্যালো হ্যালো, হ্যাঁ আছে আমাদের। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে বিষয়টা আছে যে আমার একটা পেজ সাইন আপের ভেতরে এই কাজগুলো করা হয়েছে এবং এই স্টাইল গুলো দেখা যাচ্ছে, বাট আমি যখন অ্যাবাউট আসে যাচ্ছি, হোমে যাচ্ছি, এর কোনো ইম্প্যাক্ট নেই। খেয়াল করেছেন? কোনো ইম্প্যাক্ট নেই। তো এক ফাইলে লিখলে আরেক ফাইল অটোমেটিক পেয়ে যাবে, এরকম কোনো রুলসও নেই। ওকে, সো যদি আমরা এই ক্লাসগুলোকে রিইউজ করতে চাই তাহলে আমরা কি করব, রাইট? যেটা স্ট্যান্ডার্ড, যেটা প্র্যাকটিস করা হয়, হ্যাঁ এটাও কিছু কিছু জায়গাতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। অন পেজ সিএসএস যেটাকে বলা হয়, যেটা গ্লোবালি আমরা কোথাও না রেখে প্রয়োজনীয় জায়গাতে
দু একটা ক্লাস যখন প্রয়োজন পড়ে একেবারে ইউনিক ওই পেজের জন্য তখন ওখানে লেখা হয়, তারপরেও এটাকে অ্যাকচুয়ালি রুলস ভায়োলেশনই বলে। আর ইনলাইন সিএসএস লেখাটা একেবারেই নিষেধ করে দেওয়া হয়, যদি আপনি লিখেন তাহলে গুরুতর অপরাধ করবেন। ইনলাইন সিএসএস, ওকে। হ্যাঁ, সফটওয়্যার কোম্পানিতে যখন আপনি এটা লিখবেন, প্রজেক্ট যখন ডেভেলপ হচ্ছে, প্রফেশনাল প্রজেক্ট, তখন এটাকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হবে। ঠিক আছে, নাই কোনো প্রবলেম নাই, বাট এক দুইটা জায়গাতে ইনলাইন সিএসএস অ্যালাউ করা হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে ল্যান্ডিং পেজ এবং ইমেল বডি, রাইট? যখন আমরা ইমেল করে দিচ্ছি কারোর কাছে, ইমেলটা কিন্তু আর আমাদের সাইটে থাকছে না যে গ্লোবাল সিএসএস থেকে সে টান দিয়ে সবকিছু পেয়ে যাবে। যখন একটা ইমেল আপনার সার্ভার থেকে আমার কাছে আসলো, তখন আমার পেজের ভেতর থেকে আমার ইমেল থেকে কিন্তু আপনার সার্ভারের ওই লিংক পেয়ে সিএসএস কল করতে পারবে না, রাইট? তখন শুধুমাত্র ইনলাইন সিএসএস অ্যালাউ করা হয়ে থাকে। বুঝতে পেরেছেন যে ইমেলের বডি আমি বানাবো সুন্দর করে, তখন আমি ইনলাইন স্টাইলিং সেখানে করছি। আদারওয়াইজ অন্য কোথাও ইনলাইন স্টাইল অ্যালাউ করা যাবে না। ইমেইল পেজ সেকেন্ড আরেকটা পার্ট আছে, কখনো কখনো আমরা HTML এর পেজকেই PDF এ কনভার্ট করি, ফাইলে কনভার্ট করি। সো কনভার্সন পিরিয়ডেও এক্সটার্নাল সিএসএস ওখানে সাপোর্ট করবে না, ইনলাইন স্টাইলই সেখানে দিতে হবে। এই যে দুইটা জায়গা, এর বাইরে অন্য কোথাও ইনলাইন স্টাইলিং প্র্যাকটিস করাই যাবে না। ওই জায়গাগুলো অ্যাডভান্স লেভেল, ওখানে যখন আপনারা কাজ করতে যাবেন, আপনার সিনিয়র আপনাকে ইনস্ট্রাকশনই দিয়ে দেবে যে এখানে ইনলাইন স্টাইলিং দিতে হবে। এর লাগে আমার ইনভয়েস জেনারেট করতে হবে, পিডিএফ বানাও, প্রিন্ট করো, ক্লিয়ার? সো ওই জায়গাগুলোতে ইনভয়েসের ক্ষেত্রে আপনাকে হয়তো অনেক সময় পিডিএফ তৈরি করতে হতে পারে, অথবা একটা পার্টিকুলার পেজ পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে হবে। সেই পেজটাকে ডাউনলোড করতে যাচ্ছে, সে ডাউনলোড বাটন প্রেস করলো, এটা তো HTML পেজ, HTML পেজ দিলে তো সব জায়গায় চলবে না, বা সে বুঝবেও না কোনো কিছু, রাইট? আমি পিডিএফ বানিয়ে এটা তাকে দিয়ে দিলাম। ওকে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলুন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যে ক্লাসগুলো ছিল ওই ক্লাসগুলোকে কাট করে নিলাম, রাইট? কাট করে নিয়ে আমি ডে 8 এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করছি CSS, ওকে, এবং এর ভেতরে একটা ফাইল করছি। আমি style.css করতাম, যাদের কথা শুনে আমি চেঞ্জ করে ফেললাম abc.css, রাইট? CSS ফাইলের নাম যে কোনো কিছুই হতে পারে, বাট এটা মিনিংফুল করাই ভালো, ঠিক আছে? হ্যালো, বলছি না না, ক্লাস কনফার্ম, হ্যাঁ ক্লাস কনফার্ম, শুক্রবার থেকে শুরু হচ্ছে। জি জি, টাইমটা সকাল 9টা থেকে 1টা। জি ঠিক আছে, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন, একটা ফাইল আমি করলাম, ABC নামে একটা CSS ফাইল আমি তৈরি করেছি। এই ABC CSS ফাইলের মধ্যে আমাদের এই 3টা ক্লাস আছে। এখন কিন্তু আমার যে সাইন আপটা, সেও কিন্তু স্টাইল পাচ্ছে না ইনলাইন গুলো ছাড়া, ইনলাইন গুলো কিন্তু সে ঠিকই পাচ্ছে, রাইট? বাট এক্সটার্নাল CSS যেহেতু কাট হয়ে গেছে, সেটাকে কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আমি শুরু করব একদম হোম থেকে, ইন্ডেক্স থেকে, কিভাবে একটা CSS ফাইল লিংক আপ করতে হয় HTML এর সাথে।
সো যখনই সিএসএস জানেন কিনা এই কথাটা জিজ্ঞেস করবে, যদি বলেন যে হ্যাঁ আমি জানি, তাহলে বিপদে আছেন, রাইট? যদি বলেন যে না হ্যাঁ আমি বেসিক লেভেলটা জানি, তাহলে একটু সেফ। আপনি যদি খুব ভালো জানেন, যে লাইক আপনি 2 ইয়ার্স 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মোটামুটি জানি। বাট আমি জানি বলাটা খুবই রিস্কি, কারণ আপনি সবকিছু জানেন না, রাইট? এবং যারা আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করছে তারা সবকিছু না জানলেও কঠিন বিষয়ে কিন্তু ঠিকই জানে, যে কোনগুলো কঠিন সেগুলো থেকেই কোশ্চেন দেওয়া শুরু করবে। আপনি জুনিয়র পোস্টের জন্য যাচ্ছেন, আপনি সহজেই বলে দিতে পারেন না আমি বেসিক লেভেলটা জানি। সেফ কি? কঠিন কোশ্চেন আপনার সামনে আসবে না, কারণ কঠিন কোশ্চেন করা মানে কি তার কোয়ালিটি নিচের দিকে নামাবে। সে সহজ কোন বিষয়টা সেটা, বেসিক কোন বিষয়টা সেটা সে জানে না, তো সে সহজ কোশ্চেনই করবে। যদি সহজ কোশ্চেন করে, তার মধ্যে ফার্স্ট কোশ্চেন হবে যে কিভাবে সিএসএস কে এইচটিএমএল এ লিংক করবেন। এখন যেটা আমরা করছি, যে একটা সিএসএস ফাইলকে কিভাবে আপনি এইচটিএমএল এ কানেক্ট করবেন। সো এর জন্য লিংক নামে একটা এইচটিএমএল এর ট্যাগের ইউজ করা হয়, যার টাইপ বলা হয় আপনি কোন ধরনের ফাইলের সঙ্গে কানেক্ট করতে চাচ্ছেন, টেক্সট সিএসএস। তারপরে রেফারেন্স দিতে বলা হয় যে কোথায় ফাইলটা আছে। হ্যাঁ মারুফ, হ্যাঁ আজকে আপনাদের ক্লাসটা ক্যান্সেল হচ্ছে, আপনি একটু সবাইকে ইনফর্ম করবেন। আপনাদের ব্যাচে, হ্যাঁ আপনাদের ব্যাচে যারা ওই ইয়ে থেকে আসছে, বিআইটি থেকে। আচ্ছা, বাকিদের সবাইকে আমি জানিয়ে দিয়েছি, আপনি একটু ওদেরকে ইনফর্ম করুন। আচ্ছা, সো হাইপারলিংক রেফারেন্সে যেটা হবে, টাইপটা হচ্ছে টেক্সট সিএসএস, তারপরে আমি গেলাম হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্স থেকে আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস ফোল্ডারে। তারপর কন্ট্রোল স্পেস দিয়ে abc.css এ আমি ঢুকলাম, রাইট? এরপরে আমাকে রিলেশনটা বলে দিতে হবে, 3 নাম্বার অ্যাট্রিবিউট ভ্যালু। রিলেশন হচ্ছে স্টাইল শীট, দেন ক্লোজ। সো এই তিনটে অ্যাট্রিবিউট দিতে হবে লিংকের মধ্যে। ফার্স্ট অ্যাট্রিবিউট টাইপটা বলে দিতে হবে, সেকেন্ড অ্যাট্রিবিউট রেফারেন্সটা কোথায় আছে সেটা আমাকে বলে দিতে হবে, কোন ফাইলটার সাথে কানেক্ট করব। আর থার্ড অ্যাট্রিবিউট রিলেশনটা কি, স্টাইল শীটের সঙ্গে আমি রিলেশন তৈরি করতে চাচ্ছি। লেটস চেক যে আমি ইন্ডেক্সের সাথে ছিলাম, এখন ইন্ডেক্স কিন্তু পেয়েছে তার সিএসএস, তাই কিনা? ইন্ডেক্স সিএসএস পেয়েছে, অ্যাবাউট আস পাই নাই কারণ আমি লিংক করি নাই, সাইন আপ লিংক করি নাই। ওকে, হ্যালো, হ্যাঁ জি বলেন। শফিউল আলম বলছি। জি 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 বলেন, কেমন আছেন? শুরুর দিকে যেটা হবে যে লেআউট স্ট্রাকচারটা আমরা বানাতে শিখব, সিএসএস এর যে লেআউট স্ট্রাকচারটা আছে সেটা। দেন অ্যানিমেশন প্রপার্টি গুলো আমরা দেখব, কিছু কিছু অ্যানিমেশন প্রপার্টি দেখে নিব। আর সিএসএস 3 কিছু অ্যাডভান্স প্রপার্টিজ রয়েছে, সেই প্রপার্টি গুলো নিয়েও আমরা আলোচনায় নিয়ে আসব। তো এখন আমরা একটু একটা ছোট্ট প্রপার্টি যদি ইন্ট্রোডিউস করি, একটু খেয়াল করেন যে আমরা আমাদের একটা মেইন টেবিল আছে, তাই না? এখানে সিএসএস 3 একটা ছোট প্রপার্টি নিয়ে কাজ করতে যদি আমি চাই, হচ্ছে লাইক এরকম। ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু সিলভার টাইপ করি যাতে একটু বোঝা যায়, এরকম করেছি। সিএসএস 3 প্রপার্টি নিয়ে যাচ্ছি, আমি বলছি border radius 50 pixel onwards। একটু খেয়াল করেছেন যে কোনো ইম্প্যাক্ট আছে? মেইন টেবিল যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টেবিল, এই টেবিলটাতে কিন্তু কোনো ইম্প্যাক্ট আসে নাই। বাট বড় টেবিলটাতে কি করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার সেট করা আছে। এই দুটো কালার কি বিট ডিফারেন্ট না? ব্যাকগ্রাউন্ড কালার বিট ডিফারেন্ট। এই যে একটু দেখি যে হোম, অ্যাবাউট আর
সাইন আপ। এই দুইটা জায়গাতে না পাওয়ার কারণটা কি? এই দুইটা জায়গাতে না পাওয়ার কারণ হচ্ছে এই দুইটা টেবিলে এই ক্লাসটা, মেইন টেবিল ক্লাসটা কল করা নেই। যদি আমরা দেখি সাইন আপে মেইন টেবিল ক্লাসটা কল করা আছে, বাট যদি আমি এখানে যাই, এখানে কি মেইন টেবিল ক্লাসটা কল করা আছে? নেই। যদি আমি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে কি মেইন টেবিল ক্লাসটা কল করা আছে? নেই। সো কল করা আছে শুধু কোথায়? সাইন আপে। আর সাইন আপে কল করা আছে বলেই যদি আমরা সাইন আপে যাই, একটু খেয়াল করেন রেডিয়াস হয়ে গেছে, রাইট? 50 পিক্সেলের একটা রেডিয়াস আমরা দেখতে পাচ্ছি। সো সিএসএস 3 প্রপার্টির মাধ্যমে আমরা, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যার মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা হয়ে থাকে। আপনি সার্কেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শেপ এই একটা রেডিয়াস প্রপার্টি দিয়েই বিভিন্ন ভাবে করতে পারেন। সার্কেল থেকে বলবো লিফ, অথবা সার্কেল থেকে বলবো আরএসএস, যে কোনো ধরনের শেপই আপনি এই রেডিয়াসের মাধ্যমে খুব সহজে করতে পারেন। আচ্ছা, তো সিএসএস টাকে যদি আমরা শুরু করতে চাই, সেক্ষেত্রে বেসিক্যালি কয়েকটা ট্যাগ নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। লেআউটের জন্য মূলত আমরা লেআউট যখন করব তখন এরকম হয়ে থাকে যে যদি বলা হয় যে HTML এর কতগুলো লেআউট ট্যাগ আছে, তাহলে এভাবে বলা হয় টেবিল, div, header, nav, section, aside, footer। এগুলো হচ্ছে HTML এর লেআউট ট্যাগ। ওকে, টেবিল ট্যাগটা সিএসএস ছাড়াই টেবিল দিয়ে লেআউট করা যায়। আমরা ওই যে ছোট ছোট কিছু লেআউট তৈরি করে দেখেছি, এবং সেটা হয় ফিক্স এবং খুব নিম্ন মানের। ঠিক আছে না, আর্টিকেলটা লেআউটের ট্যাগ না। সো টেবিল ট্যাগ দিয়ে লেআউট করা যায়, সেটা ফিক্স লেআউট হয়, বাট নিম্ন মানের বলা হয় যে এই ট্যাগটা এখনকার দিনে লেআউটের জন্য ইউজ করা হয় না। ডিজাইনগুলো সবই ফ্লুইড অথবা রেসপন্সিভ, তো সেই ক্ষেত্রে সিএসএস ম্যান্ডেটরি। আর সিএসএস দিয়ে লেআউট করতে গেলে আমাদের ইউজ করতে হয় রেস্ট অফ দ্য ট্যাগস, রাইট? সো ডিভ অন্যতম। উপরের অংশে যখন আমরা লোগো ব্যানার করব সেখানে হেডার ইউজ করা হয়, মেনু যেখানে করব সেখানে নেভ ইউজ করা হয়, আমাদের কন্টেন্ট আসবে, বিগ ফুটার আসবে, সেখানে আমরা সেকশন ইউজ করি, লেফট এবং রাইট সাইড বারের জন্য এসাইড ইউজ করি, আর নিচে ফুটারের জন্য আমরা ফুটার ট্যাগ ইউজ করি। স্পেসিফিক যে HTML ট্যাগ বানিয়ে দিয়েছে এই এই জায়গাগুলোর জন্য এই ট্যাগ। ওলট পালট করলে যে কাজ করবে না সেটা কিন্তু না, HTML এরর সহ কাজ করতে পারে। ইচ এন্ড এভরি পজিশনে আপনি ফুটার ট্যাগ ইউজ করেন, সব জায়গায় কাজ করবে। ডিভ ট্যাগ ইউজ করেন, সব জায়গায় কাজ করবে। এসাইড, নেভিগেশন, যে কোনো ট্যাগ আপনি যে কোনো জায়গায় ইউজ করেন কাজ করবে, কারণ সিএসএস যা বলবে এই ট্যাগগুলো তাই শুনবে, নিজের তেমন কোনো বিহেভিয়ার নেই। ডিভ থেকে শুরু করে ফুটার পর্যন্ত এদের স্পেশাল কিচ্ছু নেই। আপনি জাস্ট ট্যাগ লিখবেন, কোনো আউটপুটই আসবে না, ভেতরে টেক্সট দেবেন, টেক্সটটাই দেখাবে। বাট এর উপরে যখন আপনি সিএসএস ইমপ্লিমেন্ট করতে যাবেন, সিএসএস দিয়ে যা বলবেন তাই করবে। আপনি উইথ যদি বলেন 100 100, 200 বললে 200, রাইট? সো স্পেশাল কাইন্ড অফ ট্যাগস যেগুলো ইউজ করা হয় শুধুমাত্র লেআউটিং এর জন্য। নির্ধারিত যদি আমি না করে দেই বা নির্দিষ্ট করে যদি আমি না বলি যে আপনারা একটা পোর্টফোলিও সাইট করে নিয়ে আসেন, আপনি এক পেজে করে নিয়ে এসছেন, আমি কিছু বলতে পারবো? বলতে পারবো না। আমি নির্ধারণ করে দিচ্ছি যে এই 5টা পেজ আপনাকে করতে হবে, যেটা রুলস হয়ে গেছে, রাইট? ওকে, একটা বিষয় আমি মেনশন করছি, যখন কোনো সার্টেন টেস্ট ক্লাসে হবে অথবা অ্যানাউন্স কোনো পরীক্ষা হবে, তখন কিন্তু আমরা আমাদের চেহারাটা ভিন্ন রকম দেখবেন। এই এক্সাম অ্যাকচুয়ালি অন্য কোথাও এই টাইপেরই হবে না। লাইক আপনি স্কুল থেকে শুরু করে যে গ্রাজুয়েশন পাস করে গেছেন, যে এক্সাম দিয়ে আসেন তার চেয়ে ব্যতিক্রম এক্সাম হবে। ওকে, সব কানেকশন অফ থাকবে, ঘাড় ঘোরানো যাবে না যে কোনো পরীক্ষায়, রিটেন হোক আর প্র্যাকটিক্যাল। যে যতটুকু জানেন ওইটা আমরা প্রুফ করার চেষ্টা করবো, ওই লিস্টটা আমাদের অত্যন্ত জরুরি, কে ভালো আর কে খারাপ। হ্যাঁ, সার্টেন এক্সাম হবে, এটা ম্যাক্সিমামে প্র্যাকটিক্যাল সার্টেন এক্সাম হবে, আর যখনই রিটেন এক্সাম এটা আগে থেকে ডিক্লেয়ার করা হবে এটা রিটেন।
দুইটা রিটেন এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, বাট একটা ম্যান্ডেটরি আমাদের জন্য। মিড টার্ম যেটাকে আমরা বলছি, অ্যারাউন্ড 30th ক্লাসে আপনাদের ওই মিড টার্মটা হবে। বাট 15 থেকে 20-এর মধ্যে যে কোনো একদিন সার্টেন একটা এক্সাম হবে, এটা প্র্যাকটিক্যাল। 40 থেকে 45-এর মধ্যে সার্টেন এক্সাম হবে প্র্যাকটিক্যাল। আর অ্যাসাইনমেন্ট যেগুলো হবে এখন থেকে, অ্যাসাইনমেন্ট গুলো ম্যান্ডেটরি, যেটা আমাদের এলআইসিটি ড্রপ বক্সে সাবমিট করতে হবে। যদি কেউ সাবমিট না করে, অ্যাসাইনমেন্টের যে মার্কসটা আছে সেটা পাবে না। নেক্সট এর যে অ্যাসাইনমেন্ট সেটা দিয়ে শুরু হবে। HTML CSS এর অ্যাসাইনমেন্ট গ্রুপে একটা পোস্ট দিয়ে দিন, আর একটু ইনফর্ম করে দিন যে যারা অনুপস্থিত। কন্টেন্ট আপনি নিজের থেকে লিখবেন, আপনার ইনফরমেশন থাকবে। হোম পেজ, হ্যাঁ হোম পেজে আপনি আপনার অবজেক্টিভ, আপনার গোল লিখবেন, যে আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যেতে চাচ্ছেন, রাইট? অ্যাবাউটে গিয়ে আপনি অ্যাবাউট না লিখে ওটাকে বলবেন পোর্টফোলিও। পোর্টফোলিওতে আপনি যেটা দেবেন, আপনি কি কি করছেন কারেন্টলি, আপনার অ্যাচিভমেন্ট গুলো কি আছে। দেন এডুকেশন যে হিস্ট্রিটা আছে সেটা আপনি আপনার মতো করে দেবেন। আপনি এটা KG 1 থেকে দেবেন নাকি গ্রাজুয়েশনের পার্টটা দেবেন, এটা আপনার ব্যাপার। বাট এডুকেশনের একটা পেজ থাকবে। গ্যালারি, কিছু অল্প কিছু ইমেজ আপনার, আপনার ফ্রেন্ডের, আপনার ফ্যামিলির, রাইট? আর কন্ট্যাক্ট, আপনার ওই পেজটা দেখলে যেন আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। আপনার মেইলিং অ্যাড্রেস, আপনার মোবাইল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, ফেসবুকের আইডি, আদার্স যাই পারেন ওখানে পুট করেন। আর কন্ট্যাক্ট ফর্মটাতে গেলে দেখা যায় না অনেক সময় যে কন্ট্যাক্ট আস বলে একটা ফর্ম দেয়, হ্যাঁ, নাম, ইমেল, তারপরে হচ্ছে কিছু লেখার জন্য জায়গা। আমরা তো আজকে ফর্ম শিখেছি, সেটাও আমরা ওখানে অ্যাড করে দিতে পারি। নো, CSS সেখানে ইউজ হবে না। CSS দিয়ে আমি অ্যাসাইনমেন্ট তার পরের ক্লাসে দিব, পরের উইকে দিব। আমরা নেক্সট ক্লাসটাতে 4টা ক্লাস পাবো, ওখানে CSS শিখবো। একটা ক্লাস হয়তো বুটস্ট্র্যাপের উপরে চলে আসতে পারে, কারণ নেক্সট 3টা ক্লাস CSS এর উপরে হবে এবং একটা ক্লাস বুটস্ট্র্যাপের হবে। নেক্সট বৃহস্পতিবার বুটস্ট্র্যাপের উপরে ক্লাস স্টার্ট হবে। সো ওখানে আমরা ওই উইকে যে রোববারটা হবে, মানে নেক্সট রোববারে আমরা হয়তো CSS এর উপরে অ্যাসাইনমেন্টটা নিব। HTML CSS দিয়ে আপনারা একটা সাইট, স্ট্যাটিক সাইট বানাবেন। তারপরের উইকের রোববারে, নেক্সট সানডেতে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে কি, বুটস্ট্র্যাপ দিয়ে ওই একই সাইটকে কনভার্ট করা। বুঝতে পেরেছেন? সো ফ্রন্ট এন্ড ইস্যুটা মোটামুটি ক্লিয়ার হয়ে আসবে। ইন দ্য মিন টাইম আমরা আমাদের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের আলোচনা শুরু করে দিব। ঠিক আছে? অ্যাসাইনমেন্টটাও চলবে, সার্ভার সাইড আলোচনাও চলবে। সার্টেন টেস্টের জন্য রেডি থাকতে হবে, রিটেন টেস্টের জন্য রেডি হতে হবে। ওকে? আর উপস্থিতিটা ম্যান্ডেটরি। সৌদ বলে দিব, অ্যানাউন্স হওয়ার আগে ডেফিনেটলি বলবো।